হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকে নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় 2025 আইএসসি বোর্ড অ্যাপিলিং স্টুডেন্টসদের জন্য। তোমরা ইতিমধ্যে আমাদের চ্যানেল থেকে তোমাদের যে কবিতা সংকলন তার একটা ওয়ান শট ভিডিও পেয়ে গেছো। আমাদের যে সাজেশনস ভিডিও আছে গল্প কবিতা সংকলন এবং গদ্য সংকলনের, সেটাও পেয়ে গেছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আমাদের যে প্রবন্ধ গদ্য সংকলন আছে আইএসসির জন্য, সেই প্রবন্ধ গদ্য সংকলন থেকে তোমাদের এবছরে যে 7টা গদ্য ইম্পর্টেন্ট, সেই 7টা গদ্যের একটা ওয়ান শট ভিডিও। আজকের এই ভিডিওটায় তোমরা তোমাদের প্রত্যেকটা পাঠ্য বিষয় মানে গদ্যের প্রত্যেকটা পাঠ্য বিষয়ের একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনায় কিন্তু খুব সংক্ষেপে পেয়ে যাবে এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শোনো। কাজেই কোনোরকমভাবে স্ক্রিপ্ট না করে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। আমি বিশ্বাস করি তাহলে তোমাদের একটা ফুল রিভিশন বা যারা একেবারে কিছু পড়োনি তাদের জন্য কিন্তু খুব ভালো হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটা। প্রথমেই আমি তোমাদের বলে দিচ্ছি যে কোন কোন গদ্য 2024-এ এসে গেছিলো, যেটা আমরা আজকে আলোচনায় আনছি না। সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর ধারে, এসে গেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বীর জসুলকা, এবং এসে গেছে শঙ্খ ঘোষ রচিত না পাহারার পরীক্ষা। তাহলে আমরা এই 3টে গদ্যকে বাদ দিয়ে বাকি 7টা গদ্যের একটা সম্যক বা সম্পূর্ণ আলোচনা তোমাদের সামনে আজকে তুলে ধরব। প্রথমেই বলবো ঠাকুরদা। এই গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূল গ্রন্থ গল্পগুচ্ছ প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছদ্মনাম ভানু সিংহ, সেটাও অবশ্য তোমরা মনে রাখবে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য দুটো ছোট গল্প কাবুলিওয়ালা, ছুটি বা দেনা পাওনা, যাই হোক দুটো নামও তোমরা মনে রাখবে। আর কি মনে রাখবে সেটা হচ্ছে আমাদের এই যে ঠাকুরদা গল্প, সেই ঠাকুরদা গল্পের চরিত্র সংখ্যা মূলত 3টি বলতে পারি। আমাদের যে গল্প কথক, যার কোনো নাম আমরা গল্পে পাইনি, আছেন ঠাকুরদা, যাকে গল্প কথক এবং গল্প কথকের প্রতিবেশীরা ঠাকুরদা মশাই বলে ডাকতেন, সেই কৈলাসচন্দ্র চৌধুরী। আর আছে আমাদের কৈলাসচন্দ্র চৌধুরীর একমাত্র নাতনি, অর্থাৎ একমাত্র পুত্রের যে মেয়ে কন্যা, সেই কন্যা কুসুম অর্থাৎ নাতনি কুসুম। এছাড়া প্রতিবেশীদের কথা আছে বা অন্যান্য প্রতিবেশী কয়েকজনের কথা আছে ঠিকই, কিন্তু তারা সেভাবে প্রকট চরিত্র হয়ে ওঠেনি। আমাদের এই গল্পের মূল বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে দুই সময়কার দুই পুরুষের একটা বিবাদ এবং মানসিকতার মিলের একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাবো। ঠাকুরদা, যিনি হচ্ছেন কৈলাসচন্দ্র চৌধুরী, তিনি আসলে নয়নজোড়ের জমিদার বংশের সন্তান। কিন্তু এখানে জমিদার বংশের সেই বিষয়ে পরে আসছি। জমিদার বংশের সন্তান, যদিও তার সময়ে জমিদারির কিছুমাত্র অবশিষ্ট নেই। আর অন্যদিকে আমাদের যে গল্প কথক, তিনি হচ্ছেন কলকাতার যে একেবারে কষ্ট করে নিজেকে প্রতিষ্ঠা করা এক বাবার সন্তান। এবং নয়নজোড়ের জমিদারদের কোনো কিছু অবশিষ্ট না থাকা সত্ত্বেও কৈলাসচন্দ্র নিজের সেই পূর্বপুরুষদের জমিদারের যে বড়াই করত বা অহংকার প্রকাশ করত, সেটা কিছুতেই ভালোভাবে নিত না আমাদের গল্পকথক। কিন্তু একেবারে শেষ মুহূর্তে গিয়ে আমরা লক্ষ্য করেছি গল্পকথক যতই অকাঠ্য যুক্তি দিক যে কোনটা ভালো কোনটা খারাপ বা কোন অহংকারটা উচিত কোন অহংকারটা উচিত নয়, আসলে আমরা দেখতে পেলাম যে সত্যিকারের যে বনেদি আনা তা কিন্তু কৈলাসচন্দ্রের মধ্যেই লুকিয়েছিল। যদিও গল্পকথক নিজে মুখেই তার ভুলগুলোকে শেষ পর্যন্ত স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে সেই ভুলগুলো আসলে যে যুবক বয়সের গরম রক্ত তার প্রভাব ছিল, সেটাও আমরা এখানেই লক্ষ্য করব। প্রথমেই লেখক বলছেন যে ঠাকুরদার যে বংশ নয়নজোড়ের জমিদাররা, এরা একসময় বাবু বলে পরিচিত ছিল এবং সেই বাবু হতে গেলে মানে বাবু হিসাবে নিজেদের প্রতিপন্ন করার জন্য যা যা করতে হতো তা তারা করতো। অর্থাৎ সেই সময়কার মানে বিভিন্ন মানুষকে গোসামত করা তোষামত করা, সেটা কিন্তু কোনো অংশে কম ছিল না। জানা আজকের যুগে মানে যে সময় দাঁড়িয়ে লেখক গল্পটা লিখছেন, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে, সেই সময় চৌধুরী খেতাব পেতে গেলে উচ্চতর ধনী সম্প্রদায়েরা ইংরেজদের যে
পরিমাণ তৈলমর্দন করেন তেমনটার থেকে কিছু অংশে কম ছিল না। এরপরে লেখক জানিয়েছেন যে বর্তমানের যে মানে তাদের যে জমিদারি বংশ, সেই এই কৈলাসচন্দ্রের যে জমিদারি বংশ বা নয়নজলির যে জমিদারি বংশ, সেখানে জমিদাররা একেবারে খদ্দেরের ধুতি পরতো, কিন্তু সেখানে পাড় ছিল না। পাড়ের শৌখিনতা মানে পাড়ের যে খসখসে ব্যাপারটা সেটাকে তারা বাদ দিয়ে দিয়েছিল এবং তাদের চেহারার মধ্যে একটা আলাদা জৌলুস আনার জন্য তারা এরকম একটা পোশাক বেছে নিয়েছিল। আর তারপরে বলেছে যে এদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে এরা নিজেদের অর্থ প্রচণ্ডভাবে অপচয় করেছে। কখনো বা বিড়াল শাবকের বিয়ে দিয়ে সেই অর্থ অপচয় করেছে। শোনা যায় কোনো এক জমিদার মানে এই নয়নজলির কোনো এক জমিদার রাতকে দিন করবার জন্য প্রচুর বাতি জ্বালিয়ে তার জমিদারিতে মানে অসংখ্য বাতি জ্বালিয়েছিল রাতের বেলা, এবং ওপর থেকে রূপোর যে জলোয়া সেগুলো বর্ষণ করা হচ্ছিল যাতে সেগুলো সূর্য কিরণের মতো দেখায়। অতএব এদের যে অর্থ সেটা প্রচণ্ডভাবে বংশানুক্রমে অপচয় হয়ে যায়। এর ফলে কৈলাসচন্দ্র যখন শেষ মানে সন্তান ওখানকার মানে জমিদারির শেষ সন্তান বলা যায়, শেষ জমিদার, তখন তার কিন্তু আর অর্থ সেই হিসাবে কিছু বেঁচে ছিল না। আর তার পূর্বপুরুষদের মৃত্যু শ্রাদ্ধা দিয়ে সব করতে করতেই কিন্তু তাদের প্রচুর অর্থ ব্যয় হয়ে গিয়েছিল। কারণ জমিদার বংশের কেউ মারা গেছে বা ওই জমিদার মারা গেছে, তার শ্রাদ্ধ শান্তি স্বাভাবিকভাবে একটা নম করে হবে, এটাও হবে না। কৈলাসচন্দ্রের ক্ষেত্রেও তাই হয়েছিল। তিনি যখন জন্মেছিলেন তখন মোটামুটিভাবে তাদের জমিদারি শেষ হতে চলেছে। এখানে উদাহরণ দিয়েছেন লেখক কি না, তার প্রদীপের তেল শেষ হতে চলেছিল। আবার অন্যদিকে তাদের জমিদারের যে প্রচুর অপচয় হতো সেটা বোঝাবার জন্য তিনি বহুবর্তিকা বিশিষ্ট প্রদীপের উদাহরণ দিয়েছেন। বলছেন যে একটা প্রদীপের বিভিন্ন মুখ থাকলে সেখানে প্রত্যেকটা মুখ যখন জ্বালানো হয় তেলটা তো তাড়াতাড়ি শেষ হবে। এইভাবে কিন্তু তিনি উদাহরণ দিয়েছেন, কারণ ওই জমিদারদের বিভিন্ন রকম শখ বিলাসিতা ছিল, সেটা বোঝানোর জন্য। যাই হোক, শেষ পর্যন্ত কৈলাসচন্দ্র তার নিজের বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান ভালো করে করতে গিয়ে যেটুকু সম্পত্তি ছিল সেটুকু সম্পূর্ণভাবে দেনার দায়ে জলাঞ্জলি দিয়েছিলেন এবং তার একমাত্র পুত্রকে নিয়ে শেষ পর্যন্ত কলকাতায় চলে এসেছিলেন। প্রথমত কলকাতায় এসেছিলেন তার জমিদারির অর্থ শেষ হয়ে গেছিল বলে, আর দ্বিতীয়ত সেই জমিদারি যখন সবকিছু নিলামে উঠেছিল তখন শুধুমাত্র ওই ভিটে তিনি মান সম্মান খুঁয়ে মানে পড়ে থাকতে চাননি, সেটা তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু এই যে পুত্রকে নিয়ে উঠে এলেন, সেই পুত্রও কিন্তু শেষ পর্যন্ত বাঁচেনি। তার একমাত্র কন্যাকে কৈলাসচন্দ্রের হাতে দিয়ে সেও পরলোক গমন করেছিল। আর এই কলকাতায় এই কৈলাসচন্দ্রের প্রতিবেশী হচ্ছে আমাদের আজকের গল্পকথক। গল্পকথক জানিয়েছেন এই কৈলাসচন্দ্র সব সময় যখন তখন তাদের পূর্বপুরুষের যে জমিদারি, যেটা আজকে নেই, সেই জমিদারির বড়াই করতো এবং বেশ কিছু কথা তার মিথ্যা বলতো, সেটা সবাই বুঝতেও পারতো, তেমনি আমাদের গল্পকথকও বুঝতে পারতেন। অল্প বয়স ছিল, সেই কারণে তার ভীষণ রাগ হতো এই মিথ্যে অহংকারের জন্য। তিনি মনে করতেন, মানে আমাদের যে গল্পকথক, তিনি মনে করতেন যে কলকাতায় আমার বাবা হাঁটু পর্যন্ত কাপড় পরতো, সেটাই কি তার একমাত্র অপরাধ ছিল? কিন্তু সে তো নিজের প্রচেষ্টায় প্রচুর অর্থ করেছিল, যেটা কিনা একটা রূপোর পিরামিডের মতো আকার ধারণ করেছিল। তাহলে তার পরিশ্রম, তিনি তার সন্তানকে মানুষ করেছেন, শিক্ষিত ছেলে তৈরি করেছেন, প্রচুর ধন সম্পত্তি রেখে গেছেন, প্রচুর জমি জমার কাগজপত্র তিনি সিন্ধুকে জমা রেখে গেছেন। তাহলে আসল অহংকারটা কার করা উচিত? এই বিতর্ক কিন্তু তখন প্রায়শই নিজের মনের মধ্যে লাগতো, কিন্তু কখনোই এই যে ঠাকুরদা মশাই বা ঠাকুরদা, তার সাথে তিনি ডাইরেক্ট মানে মুখোমুখি বিবাদে আসেননি। কারণ কি? বলা হচ্ছে এই ঠাকুরদা মশাই কিন্তু সেই পাড়ায় ভীষণ সুনামী একজন মানুষ ছিলেন, কারণ তার মন ভালো ছিল। তিনি প্রত্যেকের সুখবর নিতেন। পাড়ায় যখনই কারোর সাথে দেখা হয়েছে তখনই তার কথা জিজ্ঞেস করেছেন, তার বাড়ির পরিচিত সকলের কথা জিজ্ঞেস করেছেন। কাজে এরকম একটা মানুষকে প্রতিবেশীরা ভালোবাসবে, সেটাই তো স্বাভাবিক কথা। তাছাড়া প্রত্যেকের বিপদে আপদে তিনি যখন তখন রাত নেই বিরেত নেই সবসময় হাজির হতেন। কাজে ঠাকুরদা মশাই কৈলাসচন্দ্রকে সবাই খুব ভালোবাসত, একমাত্র গল্পকথকের এই বিরক্তিটুকু ছাড়া। যাই হোক, গল্পকথক এটাও বলেছেন যে যখন মাঝে মাঝে তিনি উপলব্ধি করতেন যে কৈলাসচন্দ্র মিথ্যে বলছে, অজস্র মিথ্যে বলছে তার মানে নিজের সম্পর্কে, তখন তার মনে হতো যে সেই তার মিথ্যের যে প্রাসাদ তিনি তৈরি করেছেন সেটা চুরমার করে ভেঙে দিন। এই কৈলাসচন্দ্র একটা কলকাতার 2 কামরার ঘরে থাকতো। তিনি প্রায়শই বলতেন যে জমিদারি পড়ে আছে অতটা, শুধু শুধু ওখানে গিয়ে তো থাকলেই হয়, কিন্তু আমি তো থাকতে পারি না, কারণ তোমাদের ছেড়ে থাকতে পারি না, মানে তার প্রতিবেশীদের বলতেন। কাজে এখান থেকে যে আমি অন্যত্র উঠে যাব তখনও তো তোমাদের ছেড়ে থাকতে হবে, আমি কেমন করে থাকবো?
সেটা বাপু আমার পক্ষে সম্ভব নয়। তাই এই যে মিথ্যে কথাগুলো, এগুলো গল্পকথকের ভালো লাগতো না। লেখক উদাহরণ দিয়েছেন, যখন দেখা যায় পাহাড়ের ওপর একেবারে খাদের ধারে কোনো একটা পাথর রয়েছে, ছোট কিশোর তখন ছুটে গিয়ে কিন্তু সেটাকে পদাঘাত করে মাটিতে ফেলার একটা আনন্দ উপভোগ করতে চায়। আবার গাছের ডালে যখন পাখি বসে থাকে, তখন যে শিকারী সেই পাখিটাকে শিকার করার জন্য তার জন্য বন্দুকটা অটোমেটিক্যালি উঠে যায়। কাজে এটা একটা স্বভাব, মানে যুবক বয়সের একটা রক্তের উন্মাদনা, তাছাড়া আর কিছু নয়। পরবর্তী বয়সে যখন তিনি বয়স হয়েছে, যখন বয়সকালে তিনি এই গল্পটা বলছেন, তখন কিন্তু তার এই উপলব্ধি এসেছিল যে বিষয়টা একেবারেই অন্যায় ছিল তার জন্য। কারণ যে মানুষটা অত্যন্ত নিরীহ, সে যদি নিজের নামে, নিজের বংশের নামে কিছু বাড়িয়ে বলে নিজে সান্ত্বনা পায় এবং অন্যকে কোনো ক্ষতি না করে, বা আমার প্রচুর সম্পত্তির কোনো ক্ষতি না হয়, তাহলে আমি কেন শুধু শুধু তার প্রতি রাগ করবো বা তার ক্ষতি করার চেষ্টা করবো? এটা একেবারে শেষ বয়সে গিয়ে, বয়সকালে গল্পকথকের কিন্তু মনে হয়েছিল। যাই হোক, এই যে ঠাকুরদামশাই একজন নাতনি ছিল, প্রথমেই বলেছি। গল্পকথক তার এই গল্পের দ্বিতীয় পরিচ্ছেদে জানাচ্ছেন যে শুধুমাত্র ঠাকুরদামশাইয়ের উপর যে তিনি অহংকারী ছিলেন, তিনি বাড়িয়ে বলতেন, তার জন্যই তার রাগ হতো, তা না। তার রাগের আর একটা কারণ ছিল। সেই কারণটা কি? তিনি বলছেন যে এই পাত্রের বাজারে, মানে পাত্র তো সেই সময় খুব একটা শিক্ষিত ভালো মানুষ পাওয়া দুষ্কর ব্যাপার, তা সেই বাজারে তার কিন্তু সুনাম ছিল, বা তার দর অত্যন্ত বেশি ছিল। কারণ কি? তিনি বাবার সুপুত্র ছিলেন। বাবা মারা যাওয়ার পরেও বাবার সম্পত্তি অঢেল থাকা সত্ত্বেও কোনো রকম অসৎ কর্মে তিনি যাননি, কোনো কুনেশা বা বদনেশায় তিনি কখনোই অংশগ্রহণ করেননি, খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়েননি, নিজে শিক্ষিত, যথেষ্ট শিক্ষিত হয়েছেন, এমএ পাশ করেছেন। তাহলে তার মতো সুপাত্র আর কটা আছে? এবং তিনি একথাও বলেছেন যে আর রূপের ক্ষেত্রে, মানে তাকে দেখতে যে ভালো, সে কথা নিজে মুখে স্বীকার করাটা বোধহয় খুব একটা ভালো হবে না, তাই তিনি সে কথা বলেননি। কিন্তু এটাও বলছেন যে মনে মনে আমি এটা চাইতাম যে এই রকম একটা পরিস্থিতি যখন পাত্রের মার্কেটে মানে বাজারে তার প্রচন্ড কদর, তখন তার কিন্তু এই পাত্রীর ব্যাপারে যথেষ্ট কিছু বলার আছে। তিনি কি ধরনের পাত্রী চান? তিনি চান শিক্ষিতা, একেবারে মানে বিদুষী, সুন্দরী এবং অর্থবান বাবার একমাত্র কন্যাকে বিবাহ করতে। এবং তিনি নিজেও জানেন না যে সেই কন্যা কবে তার জন্য আসবে, বা আদৌ আছে কিনা এরকম কোনো কন্যা। তা যাই হোক, যেটা বলতে গিয়েছিলাম, এই গল্পকথকের কিন্তু রাগের আর একটা কারণ হচ্ছে এই যে কৈলাসচন্দ্র চৌধুরী, তার যে নাতনি, তার নাম হচ্ছে কুসুম। সেই কুসুমকে দেখতে খুব একটা সুন্দর ছিল বা বলে এই গল্পকথকের কখনো মনে হয় না, মানে যাকে বলে বাইরে থেকে দেখলে সুন্দরী, তা একেবারেই সে নয়। কিন্তু মানে পাত্রের বাজারে তার তো খুব একটা কদর থাকবে না তাহলে। কিন্তু তবুও এই কৈলাসচন্দ্র চৌধুরী কখনো হাতের কাছে এরকম একটা সুপাত্র থাকতেও তাকে পাত্র হিসাবে শনাক্ত করেনি। এটা তার একটা বিষম রাগ। এবং সে এটাও শুনেছে যে এই কৈলাসচন্দ্র চৌধুরী কোনো বন্ধুস্থানীয় মানুষকে বলেছে যে আমাদের বংশ হচ্ছে উচ্চ বংশ, মানে তার যে জমিদারি বংশ, মানে নয়নজোড়ের যে জমিদার, তারা নিজে থেকে কোনো সম্বন্ধ কারোর কাছে নিয়ে যায় না। কেউ যদি নিয়ে আসে তখন ভেবে দেখে, আর যদি নিজে থেকে নিয়ে যায় তাদের তাদের সম্মানহানি হয়। এই কথাটা শুনে তার আরও রাগ হয়েছিল। যাই হোক, এই যে কৈলাসচন্দ্রের কথা বলছি, তা সেই সব গল্পকথক দেখেছে যে এই কৈলাসচন্দ্রকে প্রায়শই মানুষ বানিয়ে বানিয়ে অনেক কথা বলে তাকে খুশি করবার জন্য। তা সেই খুশি করবার যে উদাহরণ, তারও একটা উদাহরণ কিন্তু একটা পৃষ্ঠাভর এখানে আছে। বলা হচ্ছে যে এই কৈলাসচন্দ্রের বাড়িতে প্রায়, এটা প্রথম পরিচ্ছেদে গেছে, এটা আমার বলা হয়নি, বলা হচ্ছে যে কৈলাসচন্দ্রের বাড়িতে প্রায়শই সন্ধ্যাবেলা আসর বসতো, মানে পাড়ার প্রতিবেশীরা আসতো, তার সাথে গল্প গুজব করতো, কারণ তারা বিভিন্ন রকম পরামর্শ তার কাছ থেকে নিয়ে থাকতো। তাদের যে কোনো অসুবিধায় পড়লে এই কৈলাসচন্দ্র তাদের কিন্তু বিভিন্ন রকম পরামর্শ দিতেন। তা যাই হোক, যখন তারা আলোচনায় আসতো বা আসরে আসতো, তখন তারা নিজেরা ভালো তামাক কিনে আনতো, যাতে করে ওই কৈলাসচন্দ্রের কোনো রকম অর্থের ক্ষতি না হয়। কারণ প্রথমেই বলেছি তার জমিদারির কিছুমাত্র অবশিষ্ট ছিল না, ছিল বলতে সামান্য কিছু, মানে ওই জমিদারির পাঞ্জাবি, তারপর ধুতি, তাছাড়া একটা র্যাপার কিংবা একটা ভালো শাল, তাছাড়া গোলাপ পাশ, আতরদান, একটা সোনার রেকাবি, আশরফি, এই কিছু জিনিসপত্র ছিল এবং সেগুলো তিনি অত্যন্ত যত্ন করে রেখে দিতেন। এবং নিজের জামা কাপড় কম থাকলেও সেগুলো ধুয়ে কেচে ইস্ত্রি করে এমনভাবে পরতেন যেন মনে হতো তার অনেক আছে। এই শৌখিন যে বিষয়টা, সেটা কিন্তু জমিদারির রক্ত ছিল কৈলাসবাবুর মধ্যে, তাই
তার মধ্যে আমরা দেখতে পেয়েছি। আর একজন চরিত্র এখানে আছে যে হচ্ছে গণেশ, মানে গণেশ হচ্ছে কৈলাসচন্দ্রের একমাত্র কাজের লোক, বাড়ির যে কাজের লোক। সেই গণেশ যদি কোনো রকমভাবে কাজগুলো না করতো, তিনি দরজা বন্ধ করে কাজগুলো কিন্তু নিজেই করে নিতেন। তা যাই হোক, এই কৈলাসচন্দ্রের বাড়িতে ওই প্রতিবেশীরা যখন আসতো তারা নিজে তামাক নিয়ে আসতো এবং কর্তামশাই যাতে তাতে অপমানিত না হন, মানে ঠাকুরদা যাতে অপমানিত না হন তার জন্য ওরা বলতো, ঠাকুরদা চেখে দেখুন তো, ভালো গয়ার তামাক এনেছি আপনার জন্য। ঠাকুরদা হাসতে হাসতে সেই তামাক পান করে বলতেন ভালো, এবং সেই সঙ্গে তিনি এটাও বলতেন সেই 60 টাকা 65 টাকা ভরি তাদের যে তামাক, সেই তামাকের মানে স্বাদই আলাদা, এবং বলতেন যে চেখে দেখবে নাকি কেউ, সেই তামাক তার কাছে আছে, কিন্তু কেউ সেটা চাইতো না, বলতো না না আস্তা। এরও একটা কারণ লেখক দেখিয়েছেন, তিনি বলছেন যে আসলে সবাই জানতো যে যদি তারা কেউ বলে যে এই তামাক তারা চেখে দেখবে, তাহলে হয় সেই তামাক কোথায় রেখেছে খুঁজে পাওয়া যাবে না, অথবা সেই তামাক রাখার যে জায়গার চাবি সেটা হয়তো গণেশ হারিয়ে ফেলেছে, গণেশকে বিস্তর গালিগালাজ করবে ঠাকুরদা, কিন্তু জিনিসটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আবার প্রতিবেশীরা যখন উঠে যায়, চলে যাওয়ার উপক্রম হয়, তখন প্রতিবেশীদের তিনি বলেন যে তাহলে কবে তোমরা আমার বাড়িতে খাওয়া দাওয়া করছো? প্রতিবেশীরা সবটাই জানে যে কৈলাসচন্দ্রের কি পরিস্থিতি। তখন তারা বলে যে না না, এই বর্ষার মধ্যে না, বর্ষাটা যাক তারপর হবে ক্ষণ। এরপর গ্রীষ্ম এসে পড়ে, গ্রীষ্মের সময় কিন্তু কৈলাসচন্দ্রকে আবার এই কথা বলে, তখন বলা হয় গরমটা কমুক, আর গরমটা গেলে হবে। আসলে এই যে একটা ছলনা, এই দুই ছলনা কিন্তু দুই পক্ষের মানুষই খুব ভালোভাবে বুঝতে পারত, কিন্তু তবুও এই ছলনাটা চলতো। তা যাই হোক, এরকমই একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ওই অঞ্চলে, কলকাতার ওখানে বসবাস করতেন। তা তিনি এক সময় কৈলাসচন্দ্রকে বলছিলেন যে ছোট লাটের সাথে তিনি যখন দেখা করতেন, ছোট লাট নাকি কৈলাসচন্দ্রদের নয়নজোড়ের জমিদারের কথা প্রায় জিজ্ঞেস করতেন। এই কথাটা গল্পকথক শুধুমাত্র শুনেছিলেন, এবং সে কথা শুনে তিনি কৈলাসচন্দ্রকে জব্দ করার একটা মতলব আগাগোড়া ফেদে ফেললেন। কি মতলব তিনি করলেন? তিনি স্থির করলেন যে কৈলাসচন্দ্রকে গিয়ে বললেন যে তিনি আজকে ছোট লাটের ওখানে গিয়েছিলেন, এবং কথায় কথায় কৈলাসচন্দ্রের কথা উঠেছে, তিনি ছোট লাটকে জানিয়েছেন যে নয়নজোড়ের জমিদার কৈলাসচন্দ্র তাদের পাড়াতেই থাকে, এবং ছোট লাট কথা শুনে খুব দুঃখ পেয়েছেন যে এতদিন তিনি দেখা করেননি, আজকে দুপুরবেলায় তিনি ঠাকুরদার সাথে দেখা করতে আসবেন। ঠাকুরদা তো এটা শুনে একেবারে বিশ্বাস করে নিয়েছে, তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। তিনি বলছেন যে তাহলে কি হবে, তিনি তো ইংরাজিতে কথা বলতে পারেন না, বা ইংরাজি শব্দ বুঝতে পারবেন না। তখন বলে যে গল্পকথক বলে যে অসুবিধে নেই, তার সাথে দোভাষী থাকবে। এইভাবে কথা হয়। এরপর গল্পকথক কি করে না, দুপুরবেলা যখন পাড়ার সকলে ঘুমিয়ে পড়েছে, সেই সময় গল্পকথক ওই ইংরেজ মানে ছোট লাট সাজিয়ে তারই এক সমবয়স্ক বন্ধু প্রতিম কাউকে নিয়ে আসে। দুপুরবেলা গাড়ি থামে, ঘোড়ার গাড়ি থামে ওখানে, এবং চাপরাশি এসে ঠাকুরদাকে খবর দেয় যে ছোট লাট এসেছে। এদিকে ঠাকুরদা তো ছোট লাট আসবে বলে তার নতুন যে শালটা, একমাত্র শালটা, নতুন না, সেই জমিদারি আমলের শালটা বিছানার মধ্যে পেতে রেখেছে, সুন্দর করে সাজিয়ে রেখেছে, আশরফির মালা রেখে দিয়েছে রেকাবিতে। তাছাড়া যে গণেশ তাকে দিয়ে তাকেও সুন্দর করে সাজিয়েছে, নিজেও সুন্দর করে সেজেছে, এবং আতরদান, গোলাপ পা সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ছোট লাট এসছেন হ্যাট পরে, হ্যাটটা খোলেননি, কিন্তু একবারও কৈলাসচন্দ্র বুঝতে পারেনি যে এটা আসলে ছোট লাট নয়। অন্য কেউ হলে বুঝতে পারতো, এখানে গল্পকথক নিজেই বলছে, কিন্তু কারণ হচ্ছে ইংরেজরা যে কোনো মানুষকে শ্রদ্ধা করার সময় তার মাথার টুপিটা খোলে, এটা সকলেই জানে। কৈলাসচন্দ্র হয়তো জানতো, কিন্তু তিনি এত অভিভূত আবেগে ভেসেছেন, তিনি সেটাও লক্ষ্য করেনি, আর গণেশও সেটা লক্ষ্য করেনি অন্য মানে ওই ব্যাপারটার মধ্যে। তা যাই হোক, এরপর দেখা গেছে কথাবার্তা সামান্য কৈলাসচন্দ্র নিজেই বলে গেছেন, ওই ছোট লাট কিন্তু শুধু ঘাড় মাথা নেড়েছে। এরপর একসময় উঠে গেছে, এবং চাপরাশি আগে থেকে মানে ওটা মতলবটা করাই ছিল, চাপরাশি যাওয়ার সময় সেই শাল, আতরদান, গোলাপ পাশ, রেকাবি, ওই আশরফি মালা সমস্ত কিছু গুটিয়ে সুন্দর করে গাড়িতে তুলে দিয়েছে। কৈলাসচন্দ্র ভাবছেন এটাই হয়তো ছোট লাটের নিয়ম, তিনি কিছু বললেন না। এরপর এই সমস্ত কিছু ঘটনা দেখে গল্পকথকের এত ভীষণ হাসি পেয়েছে যে সে হাসতে হাসতে ভেতরের ঘরে গিয়ে প্রচণ্ড জোরে হাসতে শুরু করেছে। তখন হঠাৎ করে সে লক্ষ্য করে যে ওই ঘরের বিছানার উপর উপুর হয়ে কাঁদছিল একটি মেয়ে। সে তাকে দেখে ধরফর করে উঠে পড়ে এবং সোজা হয়ে তার দিকে চোখ রেখে সে বলে যে আপনাদের কি ক্ষতি করেছিল আমার ঠাকুরদা? এই কথা শুনে এবং তার চোখের দৃষ্টি দেখে গল্পকথক কিন্তু আর কথা বলার মানে কোনো কথা বলার ক্ষমতা রাখেনি। তখন তার মনে হয়েছিল যে সত্যি সে কোনো একটা ভুল করেছে, কারণ ওই যে মেয়েটির, সেই মেয়েটির কষ্ট, সেই মেয়েটির ঠাকুরদাকে অপমান করা হচ্ছে, তাকে ছলনা করা হচ্ছে, তার প্রতি কপট আচরণ করা হচ্ছে, সেই জন্য মেয়েটির
মধ্যেকার যে ব্যথা বেদনা সেটাকে যেন গল্পকথক উপলব্ধি করতে পেরেছিল। যাই হোক, সেদিন গল্পকথক বাড়ি চলে যায় এবং বাড়ি গিয়ে তার সারা রাত্রি ঘুম হয়নি। সে যে কুসুমকে চিনত, যে কুসুমকে এতদিন অবহেলা করেছে, আজ সেই কুসুমের ভেতরকার মন, যে পবিত্র মনটুকু, সেই মনটুকু দেখে সে একেবারে অভিভূত হয়ে গেছে। সে বুঝতে পেরেছে অত্যন্ত কোমল স্থানে অত্যন্ত কঠোর আঘাত সে করে ফেলেছে। এরপর কি হয়েছে না, পরদিন সেই সমস্ত জিনিস যেগুলো সে নিয়ে এসেছিল, ওই আতরদান, গোলাপ পাশ, সমস্ত কিছু একেবারে জড়ো করে সে ফেরত দিতে গেছে এবং গিয়ে দূর থেকে দেখছে যে ওই কুসুমের সাথে ঠাকুরদার একটা বাক্যালাপ চলছে। কুসুম ঠাকুরদাকে বলছে ছোটলাট কি বললো না বললো, আর ঠাকুরদার আরো বানিয়ে বানিয়ে, আরো বড় বাড়িয়ে বাড়িয়ে কুসুমকে গল্প বলছে। কুসুম কিন্তু সবই জানে, তবু কি সুন্দর ঠাকুরদাকে কোনো রকম আঘাত যাতে ঠাকুরদা না পায় তার জন্য কি সুন্দরভাবে তারা কথাগুলো শুনছে। এই যে একটা রূপ, মানে এই যে দৃশ্য, এই দৃশ্য দেখে গল্পকথক কিন্তু একেবারে সত্যি অভিভূত হয়ে গেল। কুসুমের মনের ওই ছোট্ট বালিকা কি, মানে একদম কম বয়সী কুসুম, সেই কুসুমের ভেতরকার যে মাতৃ হৃদয়, সেই হৃদয়টায় সে মাথা নিচু হয়ে গেল গল্পকথকের। তার নিজের জন্য আক্ষেপ হলো, তার কৃতকর্মের জন্য তার অনুশোচনা হলো। এরপর যখন ঠাকুরদা ওই স্থান থেকে চলে যায়, তখন ওই কুসুমের সামনে কোনো রকমের মাথা নিচু করে জিনিসপত্রগুলো রেখে সে সরে আসে। ঠাকুরদা তখন অন্যান্য প্রতিবেশীদের সাথে কথা বলছেন, বাড়িয়ে বাড়িয়ে অনেক কথা বলছেন ছোটলাটের কথা। অন্যান্য প্রতিবেশীরা সবাই ভাবছে বিষয়টা সত্যি। যাই হোক, কিন্তু এই সময় গল্পকথক, মানে যখন সবাই চলে গেল, গল্পকথক এরপর ঠাকুরদার কাছে আসলো এবং সবিনয়ে ঠাকুরদাকে জানায় যে সে কুসুমকে পাত্র হিসাবে চাইছে, মানে তাকে বিবাহ করতে চাইছে। তখন ঠাকুরদা তাকে জড়িয়ে ধরে এবং ঠাকুরদা বলে যে আমার মতো গরিব, আমার তো কিছুই নেই, আমি গরিব, তাও যে কুসুমকে তুমি বিয়ে করতে চাইছো, এটা কুসুমের ভাগ্য। এই প্রথম ঠাকুরদা নিজে মুখে তার ভেতরকার যে দারিদ্র, মানে তাদের যে জমিদারি শেষ হয়ে গেছে, কিছু নেই, দারিদ্র, সে কথা নিজে মুখে স্বীকার করলো। গল্পকথক শেষে বলেছেন যে সময় গল্পকথক ঠাকুরদার বিরুদ্ধে প্রচন্ডভাবে রাগ পোষণ করছিল মনে মনে, সেই সময় এই ঠাকুরদা কিন্তু তাকে নাতনি জামাই করার একটা পরিকল্পনা তৈরি করছিল মনে মনে। অতএব এই যে একটা পরিস্থিতির মধ্যে আমরা গল্পটা শেষ করলাম, আমরা পরিষ্কার কিন্তু বুঝতে পারছি যে কৈলাসচন্দ্র চৌধুরী মানুষটা সত্যিকারের একজন জমিদারির রক্ত বহন করে আসছেন। আর উঠতেই বড় লোক, মানে এক পুরুষে ধনী হওয়া মানুষদের মনের ভেতরকার যে সংকীর্ণ ব্যাপারটা, সেটাও যেন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। যদিও সেই মানুষগুলোও কিন্তু খারাপ নয়, তারও প্রমাণ হচ্ছে আমাদের গল্পকথক। তারা হয়তো অন্তিমে তাদের ভুলটা বুঝতে পারে, কিন্তু বনেদিয়ানা যে ব্যাপারটা, সেটা কিন্তু সত্যিকারের বনেদিয়ানা, সেখানে কিন্তু কোনো খাদ নেই। এটাই এই গল্পের মূল বিষয়বস্তু। তাহলে চলো আমরা এই পর্বের পরবর্তী গল্পে চলে যাব। জোড়াসাঁকোর ধারে তো আমরা আলোচনা করব না, আমরা এবার আলোচনা করব তাসের ঘর নিয়ে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তাসের ঘর। তাসের ঘর গল্পটির মূল গ্রন্থ হচ্ছে গল্প গ্রন্থ, আর এই লেখকের অন্য দুটো উল্লেখযোগ্য গল্প হচ্ছে গণদেবতা এবং জলসাঘর। আর এখানকার উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে শৈল, যে কেন্দ্রীয় চরিত্র, শৈলর শাশুড়ি মা, যার কোনো নাম এখানে দেওয়া হয়নি, শৈলর স্বামী অমর, শৈলর ননদ গৌরী, এবং শৈলর দাদা, শৈলর বাবা মহেন্দ্রবাবু এবং শৈলর মা। আর সামান্য সময়ের জন্য আমরা একটা লাইনের জন্য হয়তো শৈলর বৌদির একটা সংলাপ এখানে পেয়েছি। যাই হোক, এই হচ্ছে চরিত্র। তাসের ঘর গল্পটার নামকরণ সম্পূর্ণ সাংকেতিক নামকরণ। আচ্ছা, আগের গল্পের নামকরণ কিন্তু চরিত্রভিত্তিক নামকরণ, আর এটা তাসের ঘর একটা সাংকেতিক নামকরণ বা ব্যঞ্জনাময় নামকরণ। তাসের ঘর আমরা জানি খুব ভঙ্গুর একটা বিষয়, সেটা খুব সহজেই ভেঙে যায়, ফুঁ দিলে ভেঙে যায়। আর এখানে এই যে একটা পরিবারের গল্প আমরা পাচ্ছি, একটা শৈলদের পরিবারের গল্প, সেই পরিবারের গল্প, মানে পরিবারটাও যেন তাসের ঘরের মতো মুহূর্তে ভেঙে পড়েছিল, আবার সেটা জোড়া লেগেছিল, সেটা আসছে। কিন্তু তাসের ঘরের মতোই যে ভেঙে পড়া এবং এই ভেঙে পড়ার কারণ, সেই সবটা জুড়েই গল্প। তা যাই হোক, এই তাসের ঘরের মুখ্য চরিত্র প্রথমেই কি বললাম, শৈল। আমরা গল্পের শুরুতেই দেখছি যে শৈলর শ্বশুর বাড়িতে কয়েকজন প্রতিবেশিনী, মানে মেয়েরা বেড়াতে আসছে, যারা কলকাতায় প্রবাসে থাকে, মানে গ্রামে থাকে না। তারা নতুন বউ দেখতেই সম্ভবত শৈলর বাড়িতে আসছে, কারণ আগে কেউ শৈলকে দেখেনি। তা তারই প্রস্তুতি চলছে। তা গৌরী ননদকে তার মা একটা চায়ের যে পেয়ালা, চাঁদানি সমস্তটা বের করে আনতে বলেছিল, কিন্তু সে দেখছে একটা কাপ কম আছে। সে মাকে বারবার বলছে, মা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। কিন্তু সেই সময় মাকে এসে শৈল জানায় যে ওই কাপটা সেই ভেঙে ফেলেছে। মা তো অত্যন্ত রেগে যান। মা রান্নাঘর, তার বাসন কোসন সমস্ত কিছু ভীষণ ভালোবাসেন। তিনি সিন্দুকের চাবি ছেলেদের হাতে তুলে দিয়েছেন, কিন্তু রান্নাঘরের দায়িত্ব কখনো, মানে বাসনপত্রের চাবি কারোর হাতে তুলে দেননি। তা
এই যে সংসারের প্রতি একটা ভীষণ টান, একটা ভীষণ মায়া, সেইটাই আমরা দেখতে পাচ্ছি শৈলর মায়া মানে শৈলর শাশুড়ির প্রতি। তা তিনি দেখলেন শৈলকে একটু বকাঝকাও করলেন, কিন্তু শৈল এতটাই শান্ত, নম্র, ভদ্র একজন গৃহবধূ যে তার শাশুড়ির পক্ষে তার প্রতি বেশিক্ষণ রাগ করে থাকা হয় না। যাই হোক, এরপর দেখা যাচ্ছে শৈল সিঙ্গারা ভাজছে, মাছের পুর দিচ্ছে, এবং মাছের পুর দিতে দিতে তার মধ্যে সে গল্প করছে যে তার বাড়িতে এরকম ছোট মাছ তার বাবা আনে না, আনলে বড় বড় মাছ আনে। এইসব গল্প শাশুড়ির একটু তার নিন্দনীয়ই লাগছে তার নিজের বংশকে, তার ভালো লাগছে না। তিনি বলছেন তাড়াতাড়ি হাত চালাও। তা কোনো রকমের সিঙ্গারা টিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। এরপর শৈল যখন শাড়ি পরছে তখন তার ননদ তার রূপ দেখে মানে তার গায়ের রং দেখে বলছে, সত্যিই রং পেয়েছো তুমি বৌদি, একেবারে দুধে আলতা। তখনও কিন্তু আমরা শৈলকে দেখি, সে বলে যে আর এমনকি যদি এর ভাগ দেওয়া যেত তোমাকে দিতাম, কিন্তু এটা দেওয়ার নয়। আর তাছাড়া আমার দাদার বোনের আরও গায়ের রং ভালো। তা এই যে একটা বাড়িয়ে বলা, সব সময় তার নিজের বাড়ির প্রশংসা, এটা আমরা প্রথম থেকে শৈলর মধ্যে দেখতে পাই। হয়তো পাঠক শৈলকে একটু মিথ্যাবাদী বলে একটু মনে মনে দোষারোপ ইতিমধ্যে করে ফেলবে। তা যাই হোক, এরপর আমরা দেখি সেই প্রবাসীরা বেড়াতে এসেছেন, তাদের পরিবেশন করতে এসেছে শৈল। একেবারে সুসজ্জিত শৈলকে দেখে তাদের খুব ভালো লাগে এবং তারা বলে যে তোমার তো লক্ষ্মী প্রতিমার মতো বউ হয়েছে। তা এই প্রশংসা তো শৈলর শাশুড়ি নিশ্চয়ই ভালো লাগবে। তখন শৈলর শাশুড়ি শৈলকে প্রতিবেশীরা জিজ্ঞেস করছে যে পড়াশোনা কতদূর করেছ। তখন শৈল জানায় যে সে বাড়িতেই পড়াশোনা করেছে, তার বাবার স্কুলে পড়ানো পছন্দ নয়, কিন্তু সে ম্যাট্রিক পর্যন্ত করেছে। প্রতিবেশীদের যেমন কথাবার্তা, মানুষের স্বভাবই এটা, সেটাও আমরা এই গল্পের মধ্যে দেখতে পাই। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা বলে আজকাল যে কি হলো, ম্যাট্রিকে কারোর বিয়ে টিয়ে হচ্ছে না, আজকাল কলেজে না পড়লে বিয়ে হচ্ছে, আমাদের বৌমারা তো সব কলেজে টলেজে পড়েছে। এই কথা শুনে শৈলও কিন্তু থেমে থাকার পাত্রী নয়। সে বলল সেও কলেজের কোর্স কিছু কিছু করেছে, আর তার বোনেরা আরও বেশি করে করেছে, কারণ কলেজের কোর্স করতে করতেই তার অর্থাৎ বিবাহ হয়ে গিয়েছে। তা এরকম কথা চলছে। সেই সময় শৈলর প্রতিবেশী তার শাশুড়ি মাকে বলে যে মা, খুব সুন্দর বউ হয়েছে, তোমাদের চেয়ে বড় ঘর। এই যে তোমাদের চেয়ে বড় ঘর, এই কথাতে শৈলর শাশুড়ি অত্যন্ত আঘাত পেল। লেখক আমাদের বলছেন যে বিচিত্র মানুষের মন, কোন কথায় যে কে আঘাত পায় কে বলতে পারে। তা যাই হোক, এই শৈলর মাও খুব আঘাত পেয়েছে। তা প্রতিবেশীরা জিজ্ঞেস করছে তত্ত্ব তল্লাশ কেমন করে, মানে মেয়ের বাড়ি থেকে। তখন শৈলর শাশুড়ি অত্যন্ত মনের যন্ত্রণা তার আছে, সে বলছে কি করে জানবো বাবা কেমন বড় ঘর, এই 2 বছর বিয়ে হয়েছে, দুধের মেয়ে এসেছে, কিন্তু কই তত্ত্ব তল্লাশ তো করতে দেখছি না। শৈল তখনও সবার সামনে বলে ওঠে যে তত্ত্ব তল্লাশ করবেন কি করে, এত দূর থেকে করা সম্ভব হয় না। আসলে বাবা আমার মাটির মানুষ, একেবারে দেবতুল্য। তিনি মনে করেন যে জিনিস আমি একবার দান করলাম, সে জিনিস আমি আর কখনোই নিজের বলে ঘরে আনবো না। সে যদি আবার সে দিয়ে যায় তবে তাকে আদর করব, যত্ন করব। এছাড়াও তার বাড়ির সম্পর্কেও বেশ কিছু কথা শৈল প্রতিবেশীদের কাছে এর আগে বাড়িয়ে বলেছে। সেগুলো কি না, সে বলেছে তার দাদা একেবারে বই অন্তঃপ্রাণ, সে প্রচুর টাকার বই কেনে সারা মাসে, এবং সে হাঁটু পর্যন্ত খদ্দের পরে এবং গায়ে হাত কাটা জামা ছাড়া কিছু পরে না, কোনো বাতিক নেই তার, না সিগারেট না বিড়ি না কিছু, কোনো রকম বাতিক নেই। সে সব সময় বই পড়ে। তার মা যদি কিছু বলেন বাবার ব্যবসা দেখার জন্য, তখন সে বলে সামনে আমার জ্ঞান সমুদ্র মা, অবসর নেই, মানে অবসর কোথায় এসব কাজ করবার। এরপর সে বলে যে তার বাবা হচ্ছে মাটির মানুষ। তার বাবা কথা সে তার শাশুড়িকে বলেছিল, তার মানে ওই যে সিঙ্গারা বানাচ্ছিল সেই সময় বলেছিল এর মধ্যে একটু হিং দিলে ভালো লাগতো। তখন তার শাশুড়ি বলে সেই হিং তোমাদের পশ্চিমে ভালো পাওয়া যায়। তার শৈলর বাপের বাড়ি কোথায় না এলাহাবাদে। সে প্রতিবেশীদের বলছে হিং তোমাদের ওখানে পাওয়া যায়। বলছে না না, সেখানেও পাওয়া যায় না মা, আসলে ওইসব হিং কাবুল থেকে এনে আমার বাবাকে দিয়ে যায়। কাবুলের আমার বাবার কাছ থেকে টাকা পয়সা ধার নেয় কিনা। একটা কথা এখানে লক্ষণীয় যে আমরা জানি যে কাবুল থেকে যারা আসে আফগানিরা, তারা কিন্তু এখানকার যে বাঙালিরা আছে তাদেরকে প্রচুর অর্থ দেয়। আমরা কাবুলিওয়ালা গল্প যে রবীন্দ্রনাথের পড়েছি সেখানেও দেখেছি কাবুল থেকে এসে টাকা পয়সা ধার দেয় এবং সুদ সমেত ফেরত নিয়ে যায়। এখানে শৈল কি বলছে না, কাবুলেরা তার বাবার কাছ থেকে ধার নেয়। যাই হোক, এই শৈল এরপর প্রতিবেশীদের সামনে বলে বসে যে তত্ত্ব তল্লাশ করতে পারেন না তো কি হয়েছে, যখনই টাকার দরকার হয় তখনই তো বাবা দেন। এই কথায় শৈলর মার মাথায় আকাশ ভেঙে পড়ে। প্রতিবেশীদের সামনে তার লজ্জায় মাথা কাটা যায়। তিনি বলেন যে কোন সময়। শৈল বলে সে আপনার কথা নয়, আপনার ছেলে চাইলে দেয়।
এই কথা শুনে তো তিনি ভীষণ লজ্জা পেয়েছেন। আর প্রতিবেশীরা বলছে তুমি হয়তো জানো না, ছেলের দরকার হয়েছে নিয়েছে। শাশুড়ি বলে না, তার সে নেবে কেন, এটা তো অত্যন্ত অন্যায় কথা। এরপর প্রতিবেশীরা চলে যায়, কিন্তু সেখানে ঘরের মধ্যে সেই আগুন জ্বলতে থাকে, তাসের ঘর ভেঙে পড়বার পালা। এবার শাশুড়ির শৈলর সাথে কথা বন্ধ হয়ে গেছে। শৈল কিন্তু নিতান্ত ছেলে মানুষের মতো, সহজ সরলের মতো শাশুড়ির পায়ে পায়ে ঘুরছে, কি কাজ শাশুড়ি করতে দেবে, কিন্তু শাশুড়ি তার সাথে কথা বলে না। লেখক বলছেন যে ইন্ধনের অভাবে ক্রোধবহ্নি প্রজ্বলিত হয় না, মানে আস্তে আস্তে কালের কপালে সবকিছু ভুলে যায় মানুষ। কিন্তু এই শাশুড়ি মা কিন্তু ভুলতে পারছেন না, কারণ পাড়ায় তাদের নিয়ে কথাবার্তা হচ্ছে, তিনি নিজে শুনে এসছেন যে পাড়ার গিন্নিরা এসব নিয়ে আলোচনা করছে, কাজে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। শৈল বারবার চেষ্টা করেছে তার স্বামীকে চিঠিতে সবকিছু জানাতে, কিন্তু সে কিছুতেই পারেনি। লেখার পর লেখা লিখেছে এবং সেগুলো মুড়ে ফেলে দিয়েছে, ঘর নোংরা করেছে। তা যাই হোক, এরপর দেখা যাচ্ছে একদিন হঠাৎ করে শৈল নিজের ঘরে স্বামীর অপেক্ষা, স্বামী চিঠি পাঠিয়েছে যে দুদিনের মধ্যে সে আসছে। সে কথা শুনে শৈলর তো বুক কাঁপতে শুরু করেছে। এবং হঠাৎ একদিন দেখা যাচ্ছে, মানে যেদিন শৈলর স্বামীর আসার কথা, সেদিন শৈল ঘরের মধ্যে স্বামীর জন্য অপেক্ষা করছে, আর হঠাৎ স্বামীর গলার শব্দ শুনতে পেল। সে যে গাড়িতে করে এসছে, মানে যে গাড়ি তাকে বাড়িতে পৌঁছে দিয়েছে, সেই গাড়ির যে মানে চালক, তার সাথে বচসা বেঁধে গেছে। সে 3 আনা চাইছে আর শৈলর স্বামী তাকে 2 আনা দেবে। এই নিয়ে একটা বচসা। যাই হোক, সে শেষ পর্যন্ত টাকা পয়সা মিটিয়ে দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে এবং গজগজ করতে করতে ঢোকে যে আজকে দিনটাই খারাপ। প্রথমে 50 টাকা চোট হয়ে গেল, তারপরে আবার ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিল না, তারপর আবার আসতে না আসতে এরকম 2 আনা মানে ক্ষতি হয়ে গেল। তার মা সেই সুযোগের অপেক্ষাতেই তো তিনি ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, তাতে কি হয়েছে বাবা, চাইলে তো তুমি শ্বশুরের কাছ থেকে পাবে, 50, 80, 100 যা চাইবে তেমন পাবে। সঙ্গে সঙ্গে অমর অবাক হয়ে গেল, এটা আবার কি ধরনের কথা। মা তখন সমস্ত বৃত্তান্ত একেবারে সমস্ত ছেলেকে বললো এবং বলল যে লজ্জায় আমার মাথা সেদিন কাটা গিয়েছিল। অমর সঙ্গে সঙ্গে দেওয়ালে মাথা কুটতে শুরু করলো। মা তাকে কোনো রকমে বাঁচালো, কিন্তু অমর একেবারে কঠিন প্রতিজ্ঞা করে বসলো। সে বলল যে শৈল যতক্ষণ এই বাড়িতে থাকবে সে জল গ্রহণ করবে না, এবং ওই রাত্রে শৈলকে যেন তার বাপের বাড়ি এলাহাবাদে মানে ট্রেনে তুলে দেওয়া হয়। এখানে লেখক একটা কথা বলেছেন যে বিচারক যেখানে বিধিবদ্ধ বিধানের মধ্যে আবদ্ধ নয়, সেখানে বিচার হয় না, বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার। আসলে লেখক মনে করছেন, তার ভেতরের কথাই তিনি বলেছেন, যে কাজটা শৈল করেছেন সে কাজটা হয়তো অন্যায়, মিথ্যে কথা নিশ্চয়ই বলা উচিত হয়নি। বিশেষ করে শাশুড়ি অপমানিত হয়েছে, তার সংসারকে নীচ করা হয়েছে, সেটা অত্যন্ত অন্যায় ছিল শৈলর। কিন্তু শৈলর এই অন্যায়ের জন্য যে শাস্তি তার মিলেছে সেটা কিন্তু তার প্রাপ্য ছিল না, এটা অন্তত লেখকের মনে হয়েছে। মানে একেবারে লঘু পাপে গুরুদণ্ড যাকে বলে, সেটাই যেন হয়ে গেছে। যাই হোক, এরপর অমরের যে ভাই, সে শৈলকে তার বাপের বাড়ির সামনে পৌঁছে দিয়ে আবার ফিরে যায়, কারণ অমরের এরকমই নির্দেশ ছিল সে যেন জলগ্রহণ না করে। আর অন্যদিকে শৈলর বাবা মা তো অবাক হয়ে গেছে যে হঠাৎ করে মেয়ে চলে এসছে, মেয়ে জানায় তাদের দেখতে এসেছে, তারা তো খবর নেয় না সেই কারণে। এবং সে একা এসেছে দেখে মা প্রথমে অবাক হন, কিন্তু যখন শোনেন যে ভাই দিতে এসছে, তখন তিনি আবার তাকে আপ্যায়নের জন্য বাড়ির দাসীকে পাঠান। কিন্তু দাসী এসে জানায় সে তো নেই। এরপর শৈল বলেছে যে সে তার দেওরের আসলে সময় নেই, সে এক্ষুনি সিমলে যাবে এবং সিমলে থেকে একটা চিঠি নিয়ে আবার তাকে ফিরতে হবে কলকাতায় সেই চিঠিটা পৌঁছে দেওয়ার জন্য। কাজেই শৈলকে নিয়ে যাওয়ার সময়ও হয়তো তার হবে না। শৈলর মাস মানে এরপরে দেখা যাচ্ছে যে শৈল দাদার কথা বলেছিল যে কিনা বই পড়তে খুব ভালোবাসে, সে একেবারে মাছের চারা টারা হাতে নিয়ে, ছিপ হাতে আবির্ভূত হয়েছে আমাদের এই গল্পের দৃশ্যে। সে মাছ ধরতে যাচ্ছে জমিদারের তালাবতে। তা সেই সময় সে বলে, দেখি তুই তো গ্রামের মেয়ে, কিরকম চার বানাতে পারিস মাছের। তখন সেই শৈল মৃদু মৃদু হেসে জানায় যে আমাদের ওখানে গেলে কত মাছ ধরতে দেখতাম, আমাদের পুকুরে এত বড় বড় মাছ, সে 20-এর 15-এর এক একটা, 25-এর এরকম এক একটা মাছ, এমনকি আধমন মাছ পর্যন্ত ওঠে। তার দাদা অবাক হয়ে যায়, বলে তোদের পুকুরে এত মাছ, এত বড় বড় মাছ। এরপর সে হাসতে হাসতে বলে যে তাদের না, এরপরে তার দাদা বলে কি করব, যাওয়া হয় না, কলকাতায় যাই, তাও অমরবাবুর সাথে দেখা করার সময় হয় না, তাও যদি কলকাতায় তোদের বাড়ি হতো তাহলে হয়তো দেখতাম। সঙ্গে সঙ্গে শৈল বলে বসে যে ঠিক আছে, এবার দেখবো খন কলকাতায়ও জমি কেনা হয়েছে, সেখানেও বাড়ি হবে, আর আমাদের যে গ্রামের বাড়ি সেটাও দালান হচ্ছে। এই সমস্ত কথা শুনে তার মায়ের খুব আনন্দ হয়, বাড়ির লোকেরও আনন্দ হয়। মেয়ে যদি ভালো বংশে পড়ে, ভালো অর্থবান হয়, জামাই রোজগার বাড়ে, যে কোনো মা বাবাই খুশি হবে। কিন্তু বাবা মার খটকা লাগলো, 2 মাস
মাস কেটে যাওয়ার পর কোনো চিঠিপত্র আসছে না, অমর কোনো খোঁজ খবর নিচ্ছে না, অমর একবার আসছে না, তখন তার মা মানে শৈলর মা তার বাবাকে বলল যে ব্যাপারটা খোঁজ নিতে। মহেন্দ্রবাবু সেদিনই চিঠি লিখতে বসলেন তার শৈলর শাশুড়িকে অর্থাৎ তার বেয়ানকে, এবং তিনি লিখলেন যে আমার কন্যা কি দোষ করেছে আমি জানি না, যদি কোনো দোষ করে নিশ্চয়ই কোনো দোষ করেছে, কারণ আপনারা কোনো খবরাখবর নিচ্ছেন না, কিন্তু কি দোষ করেছে সেটা যদি তিনি জানতে পারেন তাহলে মেয়েকে শাস্তি দেওয়ার জন্য তিনি নিজে গিয়ে কলকাতায় দিয়ে আসবেন। এবং চিঠির শেষে তিনি এটাও লিখলেন যে আপনাদের সমস্ত উন্নতির খবর শুনেছি, মানে কলকাতায় জমি কিনেছেন, গ্রামের জমি গ্রামের বাড়ি পাকা হচ্ছে, অনেকগুলো পুকুর আবার সে কথাও বলেছেন, এই সমস্ত কিছু। এবং তার সাথে শৈল এটাও জানিয়েছে যে তার দেওর পরীক্ষায় কয়েকটা নম্বরের জন্য প্রথম হতে পারেনি। তখন মহেন্দ্রবাবু এটাও লিখেছেন, শুনেছি আপনার মেজ ছেলে পরীক্ষায় প্রথম হতে পারেনি কয়েকটা নম্বরের জন্য, নিশ্চয়ই বিয়েতে সে খুব ভালো ফল করবে। শৈলর শাশুড়ি তখন ওই চিঠিটা পড়ে কিন্তু অভিভূত হয়ে গেছে। মেয়েদের মন তার সন্তানের মানে ভালো কথা বাড়িয়ে বলুক আর যাই বলুক বলেছে, এবং তার প্রশংসা হয়েছে। শেষের অংশটা তিনি বারবার পড়লেন, শেষ পর্যন্ত চিঠি লিখলেন মহেন্দ্রবাবুকে, বৌমা আমার ঘরের লক্ষ্মী, তার কোনো দোষ নেই, আমরা খুব তাড়াতাড়ি অমর যাবে তাকে আনতে। এরপর নির্দিষ্ট দিনে অমর এসছে, সে একটা বড় মাছ নিয়ে এসছে। সেই মাছ কাটতে কাটতে আবার শৈল নানান কথা বলতে শুরু করে যে বড় জাতের মাছ ধরা পড়েনি এসব কিছু। সেই সময় একটুখানি ছোট্ট সংলাপ বোধহয় আছে, বা তার আগে একটা সংলাপ আছে দাদ বৌদির, যে বাপের বাড়ির অবস্থা কারো আর ভালো হয় না, এই শুরু হলো। সেটা গৌরীও কিন্তু মানে তার ননদও কিন্তু বলতো এই শুরু হলো এবার বাপের বাড়ির গল্প। আবার এখানে দেখা যাচ্ছে এই শুরু হলো আবার শ্বশুর বাড়ির গল্প। তার মানে শৈলর চরিত্রের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের নজরে আসছে। শৈল যে কোনো পক্ষপাত দুষ্ট তা কিন্তু নয়, শৈলর স্বভাবে হচ্ছে বাড়িয়ে বলা। সে কখনো বাপের বাড়িতে শ্বশুর বাড়ির সম্পর্কে বাড়িয়ে বলে, আবার কখনো শ্বশুর বাড়িতে বাপের বাড়ির সম্পর্কে বাড়িয়ে বলে। আসলে এই ধরনের চরিত্রকে মানে একটা মানসিক বিকার বলা হয়। এটা অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলা একটা রোগ। এটাকে মানে শৈলর যে খুব দোষ তা কিন্তু নয়। শৈল কিন্তু সত্যিই সহজ সরল স্বাভাবিক একটা মেয়ে, কিন্তু তার এই বাড়িয়ে বলে নিজের মানুষগুলোকে বড় করার একটা প্রবণতা, এবং সে অত্যন্ত কথা বলে, সে থেমে থাকতে পারে না। সে যদি কথাটা কম বলতো তাহলেও হয়তো তারই দোষগুলো হতো না। সে প্রত্যেক কথায় উত্তর দেয় এবং উত্তর দিতে গিয়ে বাড়িয়ে বাড়িয়ে কথা বলে। যাই হোক, এরপর দেখা যায় যে অমর রাত্রিবেলা দরজা বন্ধ করে শৈলকে বলছে, একটা পকেট থেকে চিঠি বার করে মানে কাগজ বার করে, যে কি ব্যাপার বলো তো, আসার সময় একটা বড় মাছ, আমি এখানে সবাইকে বলেছি আমাদের অনেক পুকুর আছে, আমাদের তো কশ্মিনকালেও কোনো পুকুর নেই। তারপরে ঝুটা মুক্তার মালা একখানা, এখন মুক্তার মালা এখানে খুব মুক্তার মালার চল। সঙ্গে সঙ্গে শৈল কি করে না, স্বামীর কাছে তার মিথ্যে ধরা পড়ে গেছে এবং সামনাসামনি মুখোমুখি এরকম একটা কথা যখন এসেছে সে নিজেকে আর ধরে রাখতে পারে না, বিছানার ওপর সজোরে পড়ে একেবারে অশ্রু বর্ষণ করতে থাকে। এখানেই আমাদের গল্পের সমাপ্তি। তাহলে এই হচ্ছে মূল গল্প। তাহলে আমাদের চরিত্রের ক্ষেত্রে কিন্তু এখানে অমর চরিত্র, শাশুড়ি চরিত্র কিংবা শৈল চরিত্র সব চরিত্রই কিন্তু আসতে পারে। আর সবসময় মনে রাখবে যে চরিত্র আলোচনা করতে গেলে সেই চরিত্রগুলো কোন সময় প্রথম আমাদের সামনে এসেছে, সেই চরিত্রের মুখের সংলাপের থেকে তোমরা কি কি বৈশিষ্ট্য পাচ্ছ, তার চারিত্রিক বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু গুছিয়ে লিখে আসবে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো আশাপূর্ণা দেবী রচিত ছোট গল্প অনাচারে, যার মূল গ্রন্থ হচ্ছে আশাপূর্ণা দেবীর গল্প গ্রন্থ। আর তার বিখ্যাত দুটো গ্রন্থ হচ্ছে সুবর্ণলতা এবং প্রথম প্রতিশ্রুতি। আচ্ছা, আশাপূর্ণা দেবীর এই যে অনাচার, এখানে কিন্তু বেশ কিছু চরিত্র আমরা দেখতে পাচ্ছি, এবং তোমাদের বারবার বলছি চরিত্রগুলোর মুখের সংলাপ, কে কোন কথা বলেছে সেটা কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এখানে প্রথম যে চরিত্র, উল্লেখযোগ্য চরিত্র, সে হচ্ছে সুভাষ কাকিমা। দ্বিতীয় উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে গল্পকথক, তার একটা নাম এখানে আমরা পেয়েছি মনতোষ। এছাড়া আছে মানে মনতোষের কাকিমা মা আছে। এই যে গ্রাম বাংলার যে পরিবেশের কথা, সেখানকার একটু উঁচু মাথা বা একটু বয়োজ্যেষ্ঠ মানুষগুলো, যেমন দীনেশ রায়, সুরেন সরকার, সতীশ কুণ্ডু আছে, সত্যদি, যারা এই সুরেন সরকার বা তাদের থেকেও বয়সে বড় আছে, পঞ্চাকলুর ছোট মেয়ে নন্দী। এই হচ্ছে এই গল্পের ক্যারেক্টার চরিত্রগুলো। প্রত্যেকটা চরিত্রই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় আছে, অনাচার শব্দটা শুনেই তোমরা বুঝতে পারছো যে যেটা আচার নয়, যেটা আমাদের ধর্ম বিরুদ্ধ, যেটা আমাদের সংস্কার বিরুদ্ধ, সেটাই হচ্ছে অনাচার। এখানে একটা অনাচারের গল্প বলা হয়েছে। সেটা অনাচারটা কে ঘটিয়েছে না, সুভাষ কাকিমা ঘটিয়েছে। গল্পের শুরুতেই বলা হচ্ছে সুভাষ কাকিমার নামে একেবারে ছিছিকার পড়ে গেল। এই সুভাষ কাকিমা হচ্ছে মনতোষের মুখের কাকিমা, মানে পাড়াতুতো কাকিমা। মনতোষ তাকে সুভাষ কাকিমা বলে ডাকে। বিষয়টা কি না, সুভাষ কাকিমার বাড়িতে
বাড়িতে ওই দিনটা মানে যেদিনের গল্প সেই দিনে তার শ্বশুর গিরিন ঠাকুরদা মারা গেছে। গিরিন ঠাকুরদা কার না, মনতোষের পাড়াতুত ঠাকুরদা। তা যাই হোক, গিরিন ঠাকুরদা মারা গেছে এবং সেই সময় একটা নতুন কোনো তথ্য গ্রামবাসী জানতে পেরেছে, সেটাই পরে আসছি। তথ্য গ্রামবাসী জানতে পেরেছে, সেটা নিয়ে গ্রামে একেবারে ছিচিকার পড়ে গেছে। এরপর দেখা যাচ্ছে যে গল্পকথকের যিনি মা আর কাকিমা, তিনি মৃতদেহ দেখে এসছেন বা ধরে এসছেন, তাই এসে স্নান আদি করছেন। যারা সদবা তাদের মৃত বাড়ি থেকে এসে সঙ্গে সঙ্গে স্নান করতে নেই, তাই মা কাপড় ছেড়ে বসেছেন আর কাকিমা স্নান সেরে এসছেন। এবার তাদের কথোপকথনের মধ্যে দিয়ে আমরা শুনতে পাচ্ছি যে গিরিন ঠাকুরদা খুব দুঃখী মানুষ, তিনি আজন্ম কষ্ট করে গেছেন এবং শেষ বয়সেও তাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক রোগ শোকে ভুগছিলেন, তার জন্য হাড় জোড়ালো মরে গিয়ে। এরপর তারা আলোচনা করছেন তার বৌমা, মানে গিরিন ঠাকুরদার যে বৌমা, মনতোষের গিরিন ঠাকুরদা কিন্তু বারবার বলছি, আর তার মা এবং কাকিমার যে কথোপকথন সেখানে কিন্তু গিরিন খুড়ো বলে উল্লেখ আছে। তা যাই হোক, আলোচনার মধ্যে আমরা শুনতে পেলাম যে সুভাষ কাকিমা নামে তারা একেবারে ছিচিকার করছে। সে অত্যন্ত খারাপ মানুষ। সে তার স্বামী যখন বম্বে চলে গেছিল সিনেমা হুজুগ করে, তার সেই সময় কিছু মানে চিঠিরও ঘটা ছিল, কিন্তু এরপর চিঠি দেওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু এই সুভাষ কাকিমার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি। স্বামী বিদেশে চলে গেছে, থাকে না, তার মধ্যে কোনো পরিবর্তন গ্রামের লোক দেখেনি। মানে সে কাঁদছে না, সে হাহুতাশ করছে না, এটাই যেন করা উচিত ছিল। তৎকালীন সমাজ চিত্র, শুধু তৎকালীন কেন, এখনো কিন্তু ব্যাপারটা তাই। তুমি খুব দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো, হাহুতাশ যদি তুমি না করো, মানুষ কিন্তু শান্তি পায় না। তা যাই হোক, এক্ষেত্রেও ব্যাপারটা তাই হয়েছে। তা খুব নিন্দা টিন্দা করছে এবং তার এই কথাও বলছে যে সুভাষ কাকিমার চরিত্র ঠিক নেই। হয়তো সে কথা সুভাষ কাকিমার যে স্বামী মানে সুভাষ, সে জানতে পেরেছিল, তাই বোধহয় সে আর ঘরে ফেরেনি, অথবা ওখানে গিয়ে হয়তো কোনো কুহকিনীর কুহক জালে পড়েছে, অর্থাৎ কোনো খারাপ মানুষের নারীর চক্করে পড়ে গেছে। এসব নানান আলোচনা চলছে। তাই সেগুলো শুনতে কিন্তু মনতোষের আর ভালো লাগছে না। তার আজকের বিকেলের ট্রেনে কলকাতা ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু যেসব ঘটনা ঘটেছে, সারাদিন এত আলোচনা, এত নিন্দা, এত অনাচারের গল্প, তার আর ভালো লাগেনি বিকেলের ট্রেনে ফিরতে। সে পরের দিন ফিরবে। তা ঘরের মধ্যে এই আলোচনা তার আর ভালো লাগছে না বলে সে একটু হাঁটতে বেরোলো। হাঁটতে গিয়েও উপায় নেই, সন্ধে হয়ে গেছে, একটু অন্ধকার নেমে গেছে। সে হঠাৎ করে দেখতে পাচ্ছে দীনেশ রায়ের মানে যে বারান্দা আর কি, সেখানে আলো জ্বলছে, কয়েকজন লোক গল্প করতে বসেছে। ওখান থেকে একজন হেঁকে তাকে ডাকছে, মানে মনতোষকে ডাকছে যে কে যাচ্ছে। তা যাই হোক, মনতোষ সঙ্গে সঙ্গে যায়। তো সেখানে দীনেশ রায় তার সাথে কথোপকথন চালাচ্ছে, বলছে আজকে তুমি এরকম একটা আলো ছাড়া বেরিয়েছো, এটা কি করে হয়, বসো, এক্ষুনি আমরা এই সুরেন্দা এক্ষুনি বাড়ি যাবে, তোমাকে আলো ধরে দেবে। তা মনতোষ কিছুতেই রাজি হয় না, বলে সে একাই চলে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সে কিছুতেই শোনে না, বলে না, তুমি বললে তো হবে না, এরকম একটা মৃত্যু ঘটে গেছে, 3 দিন 3 রাত্রি আত্মা ওই জায়গা ছেড়ে যায় না কোথাও, কাজেই দিনটা ভালো না, তোমাকে ওখানে থাকতে হবে, এরকম একটা কথাবার্তা বলছে। মনতোষের ভালো না লাগলো, সে গিয়ে বসে। এরপর কিন্তু আবার সেই প্রসঙ্গ ওঠে, দীনেশ রায় সুরেন সরকার আবার সেই প্রসঙ্গই তোলে, বলে যে ভালো, তোমার আজকে ফিরে যাওয়ার কথা ছিল, গেলে না। বলছে না, সে কিছুতেই কথা বলতে চাইছে না, কিন্তু তবুও প্রশ্নের পর প্রশ্ন তাকে করা হচ্ছে। বলছে কি করে ভালো লাগবে, যাক ইচ্ছা, তোমাদের কলকাতায় তো কত কেতা দেখা অভ্যাস আছে, সে এরকম কেতা দেখেছো? তা মনতোষ কোনো রকমের উত্তর দিল না, দেখা নেই। এরপর সে উঠে পড়ে সেখান থেকে, কিন্তু দীনেশ রায়রা কিছুতেই উঠতে দেবে না। সে বলে যে কথা শুনবে না, আর কি করবো, পৈতে গাছা আছে না কলকাতার ফ্যাশনের জোটে, সেটাও ধোপার বাড়ি পাঠিয়ে দিয়েছো। এরপর কিন্তু দেখা যায় না সেই দীনেশ রায় সুরেন্দারা তাকে জোর করে বসিয়ে রাখছে বা আলো ধরে দেওয়ার কথা বলছে। তাদের যে উদ্দেশ্য ছিল, যে খিদে ছিল একটা বেশ সুন্দর আলোচনা করবে, মানে এরকম একটা অনাচারের গল্প রসিয়ে রসিয়ে পরিবেশন করবে এবং মনতোষ সেটাতে যোগ দেবে, সেই উদ্দেশ্যটা সফল হয়নি। কিন্তু তারা তো কিছু বলতে পেরেছে, তাতেই তাদের শান্তি। যাই হোক, এবার বাড়ি ফিরছিল মনতোষ, কিন্তু হঠাৎ তার মনে হলো যে 3 দিন 3 রাত্রি যদি আত্মা জায়গা ছেড়ে না যায়, তাহলে গিরিন ঠাকুরদার আত্মাও নিশ্চয়ই সেদিকেই আছে। কি মনে করে তার হঠাৎ উল্টো পথে গিরিন ঠাকুরদার বাড়ির দিকে চলে গেল সে, এবং গিয়ে একেবারে পড়লো সেই সুভাষ কাকিমার বাড়ির সামনে। অন্ধকারে দেখলো সুভাষ কাকিমা বেরিয়ে এসছে এবং সে তাকে বললো কি মনে করে এদিকে। হঠাৎ অপ্রতিভ হয়ে গেছে মনতোষ, কারণ সেটা আসলে কিছু ভেবে আসেনি, কি বলবে বুঝতে পারছে না। এখানে একটা লাইন আছে, ন যজৌ ন তস্থ, সে কি বলবে, না সরি এখনই ন যজৌ তস্থ না, সে কি বলবে সুভাষ কাকিমাকে বুঝতে পারছে না। তা সুভাষ কাকিমাই কথা পারলেন, বলছে যে তিনি একটা অধর্ম করে ফেলেছেন, সেই অধর্মের কোনো প্রায়শ্চিত্ত হয় কিনা মনতোষ যেন কলকাতার কালীঘাটের কোনো পুরোহিতকে জিজ্ঞেস করেন। আর তাছাড়া এতদিন বিষয়টাই তোমাদের বলা হয়নি, আসলে একটা বিষয় আছে, যেটা হচ্ছে সুভাষ কাকিমার স্বামী 7 মাস হলো মারা গিয়েছে।
সেই সুভাষ কাকিমার স্বামী মারা যাওয়ার যে কথাটা, যে চিঠিটা, সেটা কিন্তু সেই বম্বে থেকে যথাসময়ে তার বন্ধু মানে সুভাষ কাকার বন্ধু পাঠিয়েছিল, কিন্তু সেই চিঠিটা সুভাষ কাকিমা কারোর হাতে তুলে দেয়নি বা সে কথা কাউকে জানায়নি। কারণ তার উদ্দেশ্য হিসাবে সে জানাচ্ছে, সুভাষ কাকিমা যখন ওই মৃতদেহের সামনে মানুষজন জড়ো হয়ে আছে তখন একটা দৃশ্য গল্পে আছে, দেখা যাচ্ছে যে সুভাষ কাকিমা হঠাৎ একটা কাগজ ওখানে একজনের হাতে তুলে দেয়, সুরেন সরকারের হাতে সম্ভবত, দ্বারা 1 মিনিট, সতীশ কুণ্ডুর হাতে তুলে দেয়। সতীশ কুণ্ডুর হাতে তুলে দিয়ে বলে যে এটা ভালো করে পড়ুন এবং কি আমার কি করার আছে সেটা বলুন, কি মানে কি শাস্তি হয় সেটা, শাস্তির বিধান বলুন। তা সবাই হামলে পড়ে চিঠির ওপর। সুভাষ কাকিমা মুখ থেকে যে ঠিক কি কথা বলেছে সেটা কিন্তু কারোর কানে যায়নি। তা যাই হোক, শেষ পর্যন্ত চিঠিটা পড়েন ওই সতীশ কুণ্ডু, পড়ে সবাইকে জানায় যে 7 মাস আগে সুভাষ মারা গেছে, সে কথা সুভাষ কাকিমা জানতেন কিন্তু বলেননি, এবং সমস্ত কিছু সধবার মতো আচরণ করে গেছে। মা একেবারে যেন একটা সাংঘাতিক খবর রটে গেছে, একবারে হই হই রই রই কাণ্ড, আলোচনার ঝড় বয়ে যায়। এবং সেই সময় যে সত্যপিসির কথা বললাম, সে বলে এমন একটা অনাচার কি করে করলে বৌমা, তুমি যদি চিঠিটা বিশ্বাসই করোনি তাহলে তুমি কাউকে দেখাতে পারতে, বলতে পারতে। সুভাষ কাকিমা জানায় তার বিশ্বাস হয়নি, এই কথা তো ঠিক নয়, আসলে সে ইচ্ছে করেই বলেনি। তখন অবাক হয়ে গেছে সবাই, প্রশ্ন করে কেন এরকম একটা দুর্মতি তার হলো। সে বলে যে গিরিন ঠাকুরদা মানে সারা জীবন কষ্ট পেয়েছেন, তার 6টা সন্তানের প্রত্যেকে মারা গেছে, একমাত্র শেষ সন্তান হচ্ছে সুভাষ কাকা। এবার সুভাষ কাকা চলে যাওয়ার পর গিরিন ঠাকুরদা সারাক্ষণ রেগে থাকতেন, সুভাষ কাকিমার ওপর বালিসাগর বাটি ছুঁড়ে মারতেন, তাকে সারাক্ষণ নানা রকম কথা শোনাতেন, কিন্তু তবুও সুভাষ কাকিমা তার সেবা করতেন। এবং তার মনে হয়েছে গিরিন ঠাকুরদা তো মৃত্যু আসন্ন, সেই সময় শেষ বয়সে তাকে কষ্ট কেনই বা দেবেন, তাই তিনি কথাটা গোপন রেখেছিলেন। কিন্তু একথা কেউ গ্রাহ্য করে না, তারা সবাই খারাপ লাগে। তারা মনে করেন যে যে যেমনটা কপালে লেখা আছে তেমনটাই তার হবে। সত্যপিসিও সে কথা বলে যে গিরিন ঠাকুর যদি কপালে খারাপ ওরকমই কষ্টভোগ লেখা থাকে তাহলে তুমি কি করবে। যাই হোক, এরপর তাকে ভট্টাচার্য যে পুরোহিত গ্রামের, তার কাছ থেকে বিধান চাওয়া হয়। পুরোহিত জানায় যে শ্বশুরের মৃত্যু এবং পুত্রবধূর বৈধব্য বড্ড বেমানান, তাই পুত্রবধূর বৈধব্যের কাজটা আগে করে নেওয়া হবে, আচার আচরণগুলো মেনে নেওয়া হবে, তারপর গিরিন ঠাকুরদার দেহকে সৎকার করা হবে। তা সত্যপিসি তখন বলে যে চলো চলো আমি তোমাকে করে দিচ্ছি, কিন্তু তোমার যে কাউকে দরকার নেই সেটাও আমার জানা আছে। এবং তিনি এই যে কাজটায় হাত পাকিয়েছেন অনেক বছর ধরে, তাতে যেন একটা গর্ব অনুভব করছেন। আসলে তৎকালীন একটা সমাজ চিত্রও কিন্তু এখানে ধরা পড়ছে, যে গ্রামের মধ্যে সব মানুষগুলোর একটা আলোচনা, তাদের আসলে আর কোনো কাজকর্ম নেই। এখানে সুমনত সেনের সংলাপ, সেখানেও আমরা দেখতে পাচ্ছি মা কাকিমা সহজেই কথা ছেড়ে উঠবেন না যতক্ষণ না আর একটা কাজ এসে পড়ে। এই যে সংলাপটা, সেটাই বুঝিয়ে দিচ্ছে গ্রামের মানুষগুলো একটা কথা পেলে সেটা যেন আগাগোড়া ভালো করে চর্বণ করে তার রস আহরণ করে তবে শান্ত হয়। আবারও একটা কথা মনতোষ বলেছে যে যতক্ষণ না এই ব্যাপারটা একেবারে তিক্ত হবে ততক্ষণ এই আলোচনা চলতেই থাকবে, ব্যাপারটা এরকম একটা। তা সেই রকমই এখানে ব্যাপারটা চলছে। তাই সত্যপিসিও বলছে যে সে এই কাজে তো হাত পাকিয়েছে। তা গ্রামের আরেকটা পরিবেশ, মানে তৎকালীন পরিবেশের যে চিত্র আমরা দেখতে পাই, খুব তাড়াতাড়ি মেয়েদের বিয়ে হয়ে যেত এবং বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে বিয়ে হতো, যার ফলে স্বামী তাড়াতাড়ি মারা যেত, অনেক ছোটবেলায় তারা বিধবা হয়ে যেত। সত্যপিসি তারই একটা প্রকৃষ্ট উদাহরণ। যাই হোক, এই সত্যপিসি তারপর কাজকর্ম করে দেয় এবং সব কাজটাও হয়ে যায়। রাত্রিবেলায় এরকম একটা ঘটনা শুনতো, সুভাষ কাকিমার কথোপকথন চলছে। তখন যখন তার প্রায়শ্চিত্তর কথা বলেন সুভাষ কাকিমা, তখন মনোতোষ তাকে প্রশ্ন করে যে আপনি মনে করছেন যে আপনি একটা অধর্ম করেছেন? তখন সুভাষ কাকিমা বলে হ্যাঁ নিশ্চয়ই, হিন্দু ঘরে জন্মেছি, অধর্ম তো বটেই, সধবা হয়ে এতদিন, বিধবা হয়ে এতদিন সধবার মতো আচরণ করেছি। আসলে আমি চেয়েছিলাম যে শেষ পর্যন্ত বিধাতার ওপর কলম চালাতে, যে মানুষটাকে যদি বাঁচিয়ে রাখা যায় আরো কিছুদিন কষ্ট না দিয়ে, তাই জন্যই আমি কথাটা বলিনি। তা এরপরে মনোতোষ আবার প্রশ্ন করছে যে তাহলে আপনি কেন মনে করছেন এরকম একটা অধর্ম হয়েছে? তখন সে জানাচ্ছে যে অবশ্যই কিছু সংস্কার আছে হিন্দু ধর্মে, সেগুলো প্রত্যেকেরই মেনে চলা উচিত, কিন্তু তিনি এতদিন করেননি যখন, তাহলে তার একটা নিশ্চয়ই প্রায়শ্চিত্ত হওয়া উচিত। এবং তার নিজের মনের মধ্যেও সেই একটা ঘটনা আসছে, মনে হচ্ছে একটা পাপবোধ জাগছে, এবং তার মনে হচ্ছে তার যে কাজটা তিনি করেছেন তার একটা নির্দিষ্ট ভালো রকমের শাস্তি হওয়া উচিত। যাই হোক, এই যে কাজকর্ম মানে কথাবার্তা হচ্ছে, এর মধ্যে হঠাৎ পঞ্চাকলুর ছোট মেয়ে ওই নন্দী এসে
হঠাৎ করে যেন মমতোষকে সচেতন করে দেয়, বলে দাদাবাবু ঘরে ফিরে যাও, ঘরের লোক ভালো নয়, কে কোথা থেকে দেখবে আর কুচ্ছ রটাবে। এই যে কথাটা, এটাও কিন্তু একটা সাংঘাতিক আবেদন আশাপূর্ণা দেবীর, যে কোন সময়কার কথা তিনি বলছেন, যে সে সময়ে মানুষের অবস্থাটা কিরূপ ছিল। অর্থাৎ মানুষ একটা সমবয়সী বা প্রায় সমবয়সী মানুষকে কথা বলতে দেখলে যে কোনো সময় তার সম্পর্কে খারাপ কিছু, কুচ্ছ মানে হচ্ছে কেচ্ছা, মানে খারাপ কিছু রটাবে, এরকম একটা কথাই বলা হচ্ছে। তা যাই হোক, এরপর দেখা যাচ্ছে মনতোষ, এরপরেই লেখা হচ্ছে ন যজৌ ন তস্ত। মনতোষ চট করে পেছন ফিরতেও পারছে না, কি করবে বুঝতে পারছে না, আবার কথাটায় লজ্জা পেয়ে গেছে সে। আসলে সুভাষ কাকিমা তার থেকে বয়সে ছোট, কিন্তু সুভাষ কাকা সম্পর্কের জন্য তাকে সুভাষ কাকিমা বলে সে ডাকে। তা যাই হোক, সে পায়ে হাত দিয়ে কখনো প্রণাম করেনি, প্রণামও সে কখনো করেনি। তা কিভাবে সে ফিরবে সে বুঝতে পারছে না। কিছুক্ষণ সে কথা চালায় এবং সে সুভাষ কাকিমাকে জিজ্ঞেস করে যে কি করে পারেন, যে গিরিন ঠাকুরদা আপনার প্রতি এত অত্যাচার করেছে, তাহলে আপনি কি করে তার জন্য এরকমটা ভাবতে পারছেন। সুভাষ কাকিমা বলে এটাকে একটা কথা হলো, যে তিনি একটা শোক তাপে জর্জর একটা বৃদ্ধ মানুষ, তিনি রেগে গিয়ে আমার উপরে লাঠি মারতে ছুটে আসতেন বলে আমিও জেনে বুঝে তাকে লাঠি মারবো, এটা কি ঠিক? অর্থাৎ আমরা এই যে সুভাষ কাকিমাকে দেখছি গল্পের মধ্যে, মানে সেই সময়কার কিন্তু একটা আধুনিক চরিত্র আশাপূর্ণা দেবী আমাদের সামনে তুলে ধরেছেন। সুভাষ কাকিমা যে কতটা শিক্ষিত তা কিন্তু আমরা জানি না, আদৌ শিক্ষিত কিনা, কারণ সেই সময় তো পড়াশোনা মানুষ করেনি, কিন্তু তবুও হয়তো কিছু কিছু মানুষ বইপত্র পড়তো, সেখান থেকে জ্ঞান আহরণ করতো বাড়ি বসে। সুভাষ কাকিমা সম্ভবত সেরকমই একজন মানুষ ছিলেন। তা যাই হোক, তার চরিত্র কিন্তু পাঠকের কাছে ভীষণ আকর্ষণের একটা চরিত্র হয়ে ওঠে। তার প্রতি আমাদের শ্রদ্ধা হয় যে সে তার শ্বশুরকে কিভাবে যত্ন করেছে, একটা একটা করে তার গায়ের গয়না বিক্রি করে সংসার চালিয়েছে। গ্রামের একটা মানুষও কিন্তু সেদিন জানতে আসেনি তাদের সংসারটা কিভাবে চলছে, অথচ আজকে যখন এরকম একটা ঘটনা শুনেছে সারা গ্রামে একদম ছিচিকার পড়ে গেছে। এই যে একটা বিষয়, এই সমস্তটা কিন্তু তুলে ধরা হয়েছে এই গল্পের মধ্যে দিয়ে। যাই হোক, শেষ পর্যন্ত মনতোষ প্রশ্ন তুলেছে, যে আমি একটা প্রশ্ন না করেই পারছি না, যে পারলেন কি করে, মানে এতদিন ব্যাপারটা চেপে থাকতে আপনি পারলেন কি করে, একজন গ্রামের মানুষ, এত কিছু আপনার মধ্যে সংস্কার, তা সত্ত্বেও আপনি পারলেন কি করে। তখন সুভাষ কাকিমা আস্তে আস্তে বলেছে যে আমি নিজেও তা ভেবে পাই না যে পারলাম কি করে। এখানেই গল্পের শেষ। যাই হোক, আমরা আসবো আমাদের এই পর্যায়ে পরবর্তী যে ছোট গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত গল্প রেকর্ড। প্রথমে বলে রাখি যে রেকর্ড গল্পের যে মূল গ্রন্থ সেটা হচ্ছে লক্ষ্মীর ঝাঁপি। আর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যে বিখ্যাত একটা চরিত্র আছে, তোমরা সেটা কিন্তু মাথায় রাখবে, কার্টুন চরিত্র টেনিদা, এটা যেন অবশ্যই তোমাদের মাথায় থাকে। আর তার লেখা দুটো বিখ্যাত, মানে বিখ্যাত না হোক, যে কোনো দুটো ছোট গল্প চাইলে অবশ্যই মাথায় রাখবে, দুঃশাসন এবং হাড়। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম কিন্তু তোমাদের যে লেখক পরিচিতি সেখানেই দেওয়া আছে, তারকনাথ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায় নামে তিনি লিখতেন। রেকর্ড গল্পের মূলে রয়েছে বিষয়, অর্থাৎ রেকর্ড একটা বিষয় ভিত্তিক গল্প। আমরা দেখছি গল্পকথক বড়বাজারের নিকটবর্তী যে চোরা মার্কেট বা সেকেন্ড হ্যান্ড মার্কেট, সেখানে গিয়েছিলেন একটা বুক কেস কিনতে, এবং সেখানে গিয়ে তিনি বিভিন্ন রকমভাবে ঘুরছেন এবং সেখানে গল্পকথক পরিচয় দিয়েছেন যে মার্কেটটা কীরকম। এখানে সব রকম ছোট থেকে বড় সব জিনিস পাওয়া যায়। হয়তো চকচকে দেখে কোনো জিনিস আমি বাড়িতে নিয়ে গেলাম, বাড়ি গিয়ে দেখলাম একেবারে ঠকে গেছি। আবার এমনও হতে পারে সামান্য দাম দিয়ে কিছু একটা জিনিস বাড়িতে নিয়ে গেলাম, বাড়ি নিয়ে গিয়ে দেখলাম সেটা দীর্ঘদিন চললো বা দীর্ঘ বছর চললো, মানে একেবারে লটারির মতো বিষয়টা। তা যাই হোক, সেখানে বুক কেস তো তিনি পাননি, ফিরে চলে আসছেন। সেই সময় হঠাৎ তার চোখ পড়লো একটা ঘর সাজাবার জিনিসের দিকে। সেই সময়কার বাবু সম্প্রদায়, বাবু সমাজের যে শৌখিনতা, তার একটা প্রকাশ আমরা গল্পে পেলাম, যে সেখানে ঘর সাজাবার জিনিসপত্র বিক্রি হচ্ছিল, সেদিকে তিনি যাচ্ছেন। এমন সময় একটা গান তার কানে, মানে হিন্দি গান তার কানে আসলো, রেকর্ড বাজছে, এবং সেই রেকর্ডের দিকে তিনি চলে গেলেন। রেকর্ডের যে দোকান সেখানে চলে গেলেন, সেখানে বিস্তর রেকর্ড আছে, তিনি দেখছেন। হঠাৎ তার চোখে পড়লো একটা রেকর্ডের দিকে, সেটা দেখে খুব একটা পুরনো বলে মনে হচ্ছে না। তার উপরে যে লেখাটা, সে লেখাটাও বাংলা ভাষায় নয় বা ইংরেজি ভাষায় নয়, এটা অন্য ভাষা। তবু তিনি রেকর্ডটা তুলে বাজাতে বললেন। তা রেকর্ডটা যখন বাজানো হলো, তিনি বুঝতে পারছেন যে একটা কোরাস, মানে অনেকে একসাথে সমবেত কণ্ঠে গানটা গাইছে, ড্রাম বাজছে, বাঁশি বাজছে, অনেক কিছু বাজছে, কিন্তু তিনি কিছুতেই বুঝতে পারছেন না যে এটা কি ভাষা বা কি গান, কি মানে কারা গাইছে, কি বৃত্তান্ত। কিন্তু তার ওই যে সুর, গানের যে
সুর, সেই সুরটা তাকে ভীষণভাবে আকৃষ্ট করলো, তাকে চেনা চেনা লাগলো। তিনি রেকর্ডটা কিনে নিলেন এবং রেকর্ডটার যে দাম দোকানে চেয়েছিল সেই দামটা দিয়ে তিনি কিনলেন। দামটা একটা নির্দিষ্ট দামও সম্ভবত এখানে দেওয়া 12 আনা পয়সা। 12 আনা পয়সায় তিনি রেকর্ডটা কিনে ফেললেন এবং সেই রেকর্ডটা কোনো দরদাম তিনি করেননি। তার কারণ বলেছেন, তার মনে হয়েছে ওই রেকর্ডটার দাম মানে এতটাই মূল্যবান যে সেটা দরদাম করা চলে না। তা যাই হোক, রেকর্ডটা তিনি বাড়িয়ে এনেছেন এবং সেই সময় তার যে স্ত্রী, তার নাম হচ্ছে করুণা, সে প্রফেসরি পেয়েছে সবেমাত্র, সে পড়াশোনা করছে, ছাত্রীদের পড়ানোর জন্য তার জ্ঞান বৃদ্ধি করছে। আর সেই সময় গল্পকথক রেকর্ডটা বাজছেন। গল্পকথক নিজে বিশ্ববিদ্যালয়ে পড়ান, অতএব একেবারে শিক্ষিত দম্পতি যাকে বলা যায় সমাজে। তখন করুণা উঠে এসে বিরক্ত প্রকাশ করেছে প্রথমে, কিন্তু কিছুক্ষণ পর দেখা গেছে সেই সুর শুনতে শুনতে সেও তার হাতের পেন্সিলটি চিবোচ্ছে এবং এরপর দেখা যায় দুজনে কথোপকথন হচ্ছে স্বামী স্ত্রীর, এবং তাদের দুজনের একটা অশান্তি তৈরি হয়েছে। মনে হচ্ছে খুব চেনা, কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না যে সুরটা কোথায় শুনেছেন। তাদের সমস্ত কাজকর্ম পণ্ড হয়ে গেছে দিনের পর, মানে কয়েকদিন বেশ চলছে, কেউ কারোর কাজে ঠিকঠাক মন দিতে পারছে না। করুণা কখনো বলেছে যে এটা যেন বেশ কিছু বিষয়কে তুলে ধরা হয়েছে, কখনো বলেছে এটা আসামের যখন সে ছিল খাসিয়াদের নাচের সঙ্গে যে গান বাজছিল তার মতো, কখনো তার মনে হয়েছে এটা ব্রহ্মপুত্রের ডাক, কখনো বা তার মনে হয়েছে এটা নাগাদের ঢাকের আওয়াজ, আবার কখনো গল্পকথকের মনে হয়েছে যে মানভূমে তখন যিনি মানে গিয়েছিলেন তিনি, সে 42-এর আন্দোলনের সময়ের যে আন্দোলনের যে বাজনা সেই আওয়াজ, সাঁওতালি গ্রামগুলো থেকে যে নাগারা টিকারের আওয়াজ আসছিল অনেকটা সেই রকম। এরকম বিভিন্ন রকম কিছুর সাথে তাদের মিল, সুরের মিল তারা খুঁজে পাচ্ছিলেন, কিন্তু পরক্ষণেই মনে হচ্ছে না ঠিক যেন এরকমটা না, এরকম একটা ব্যাপার তাদের মনের মধ্যে চলছে। তা সেই সময় আইভি অর্থাৎ করুণার সহপাঠিনী, একসাথে তারা পড়েছে কলেজে হোক স্কুলে হোক সে কথা এখানে উল্লেখ নেই, সে আসে। এই আইভি হচ্ছে সমাজের উচ্চতলার বাসিন্দা। সে ইউরোপের কোনো একটা ওয়েস্টার্ন মিউজিক শেখবার জন্য সে বিদেশে পাড়ি দিয়েছিল এবং সে কখনোই এরকম একটা মধ্যবিত্ত পল্লীতে আসতো না যদি না তার বন্ধু করুণা এখানে বাস করতো। তা মারাঠি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সে বিয়ে করেছে, এই পরিচয় তার আছে। তা যাই হোক, আইভি আসার সাথে সাথে করুণা বলে ভালো হয়েছে এসেছিস, মানে আইভি নিজে মিউজিক নিয়ে ডক্টরেট করেছে, তাহলে মিউজিক সম্পর্কে তার জ্ঞান আছে। তখন সে বলে কোথাকার মিউজিকটা শোনায় তাকে এবং জানতে চায়। সে অনেকক্ষণ বিজ্ঞের মতো শুনে বলে সমবেত সঙ্গীত মনে হচ্ছে। ওরা তো নিরাশ হয়, সেটা তো সবাই বুঝতে পারছে। তারপরে বলে কোনো স্লাভ ভাষা বলে মনে হচ্ছে, কিন্তু এটা কখনোই তাদের মানে করুণা বা তার স্বামীর মনে হয়নি। এরপর আইভি যখন চলে যায় তার আগে বলে সুইজারল্যান্ডের ম্যারেজ ফেস্টিভ্যালে এমন গান আমি শুনেছি, কিন্তু এই আইভির কোনো কথাই তাদের মনের মতো হয় না। শেষ পর্যন্ত আইভি চলে যাওয়ার পর দেখা যাচ্ছে করুণা খুব বিরক্তি প্রকাশ করেছে। তারপরও সেই দেখা যাচ্ছে একটা রাত্রে হঠাৎ করে গল্পকথকের ঘুম ভেঙেছে কিসে না, তার বাড়ির থেকে একটু দূরে রাস্তার ওপারে মার্কাস স্কোয়ারের যে সার্কাস দেখানোর তাঁবু ফেলেছে যারা, সেখান থেকে একটা বাঘের ডাক শোনা যাচ্ছে। সেই বাঘের ডাক মানে বাঘের ডাকটা এমন মনে হচ্ছে যে সে সুন্দরবনের সেই বাঘদের সাথে মিশতে চায়, মানে সেই বন্দি দশা যেন তার ভালো লাগছে না, এরকম একটা ডাক। এবার গল্পকথকের আরো অবাক লাগে, গল্পকথক যে সুর শুনছেন এতদিন ধরে ওই বাঘের ডাকের সঙ্গে যেন সেই সুরের মিল পাচ্ছেন। যাই হোক, এই একটা অস্বস্তির মধ্যে শেষ পর্যন্ত মীমাংসা ঘটিয়ে দিলেন কে না, একজন ভূপর্যটক। তিনি এসে গানটা যখন মানে সুরটা যখন শুনলেন, তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন এই জিনিস তিনি কোত্থেকে পেয়েছেন গল্পকথক। তখন গল্পকথক সবটা জানান। তখন তিনি বলেন যে তিনি অবাক হন, তিনি বলেন যে এটা নাৎসিদের যে ইউরোপ আক্রমণের সময় নাৎসিদের বিরুদ্ধে মানে মুক্তিযোদ্ধারা এই গানগুলো তৈরি করেছিল এবং হিটলারের যে কর্মীরা ছিল তারা দাবি করেছিল যে এই মুক্তিযুদ্ধ সমস্ত গায়ক গায়িকাদের এবং ওই রেকর্ড সবকটা একেবারে লিকুইডেট করা হয়ে গেছে, আর কোনো কিছু বাকি নেই। কিন্তু এরকম একটা পিস যে কি করে কলকাতার মানে বুকে চলে এলো সেটা অবাক। তিনি তখন ভাবতে বসেন যে এর কোনো কপি ওখানে তারা যখন নাৎসি অধিকার করেছিল মুক্তিযোদ্ধারা, তারপরে কোনো কপি তারা উদ্ধার করতে পেরেছিল কিনা জানি না, কিন্তু যদি না পেরে থাকে তাহলে এটা খুব কাজে লাগবে। তাই যাই হোক, এমন সময় শোনা যায় নিচ থেকে ওই ছাত্রদের মিছিল যাচ্ছিল, সেখানে টিয়ার গ্যাস পড়েছে, পুলিশদের লাঠিচার্জ হয়েছে এবং ছত্রভঙ্গ হয়ে একটা প্রচন্ড শব্দ শোনা যায়। সেই যে শব্দ তার সাথেও যেন একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে ওই রেকর্ডের। এবং শেষ একেবারে গল্পের শেষে গিয়ে
সমস্ত কিছুর সমাধান হয় গল্পকথক এবং করুণা বুঝতে পারে কেন এই সুর তাদের এত চেনা চেনা লেগেছে। আসলে রেকর্ডের ওই সুর হচ্ছে চিরকালীন বিদ্রোহের সুর, যে বিদ্রোহ মানুষের মনের মধ্যে, সমস্ত প্রাণীর মনের মধ্যে যে কোনো পরাধীন পরিস্থিতিতে জেগে ওঠে। তাই ব্রহ্মপুত্রের মধ্যে সেই ডাক শোনা গেছে, ব্রহ্মপুত্রের মধ্যে আকুতি ছিল সমুদ্রে মেশবার। তাছাড়া বিভিন্ন জায়গায় বিপ্লবীদের মধ্যে, আন্দোলনের মধ্যে যে ডাক, সমস্ত কিছু, কিংবা নাগারা টিকারার যে আওয়াজ, সব কিছুর মধ্যেই কোথাও না কোথাও একটা বিপ্লবীর সুর ছিল। সেই কারণে এই রেকর্ডের সুরের যে মুক্তিযোদ্ধাদের যে বিদ্রোহ, তার সাথে একটা মিল পাওয়া গেছে। এবং করুণা রাগের সাথে তীক্ষ্ণ চোখ নিয়ে বলে যে এই জিনিস মানে যতই কেউ চেষ্টা করুক এগুলো কোনোদিন সে নিশ্চিহ্ন করতে পারবে না। আসলে সত্যি কথাই এই যে সম্মিলিত কণ্ঠ হচ্ছে ইউনিটির একটা প্রকাশ, মানে ঐক্যের প্রকাশ। ঐক্যবদ্ধ হয়ে যে প্রতিবাদ মানুষ তোলে, সেই প্রতিবাদ কখনো মানুষ মানে অন্য কোনো মানুষ ভুলে যেতে পারে না। সেই প্রতিবাদের কণ্ঠ কোনোদিন চাপা দেওয়া যায় না। দিনের পর দিন, যুগের পর যুগ সেই প্রতিবাদ কিন্তু থাকবে। যতদিন মানুষ পরাধীন থাকবে, যতদিন সমস্ত পরাধীনতার গ্লানি তাদের মধ্যে থাকবে, সে মানুষ হোক আর প্রাণী হোক, সেই প্রতিবাদ মানুষের রক্তে থাকবে। এই বিষয়টা আসলে এতদিন তারা ধরতে পারছিল না, তার কারণও হচ্ছে তাদের এই বিদ্রোহ সত্তাটা তাদের রক্তের মধ্যে লুকিয়েছিল। আজ যেন হঠাৎ করে জেগে উঠেছে ওই মুক্তিযোদ্ধাদের কথা শুনে। সকলেই জানে হিটলার কি সাংঘাতিক একজন শাসক ছিল, কি ভীষণ নিষ্ঠুর ছিল। তাই আজকে তাদের মুক্তি, মানে ওই হিটলারকে হাঁটানোর জন্য যে মুক্তিযোদ্ধাদের যে আপ্রাণ লড়াই, সেই লড়াইকে মনে করে এবং এই সমস্ত কিছুর সাথে মিল পেয়ে বিষয়টা করুণা এবং তার স্বামী বুঝতে পেরেছেন। রেকর্ডের বিষয়বস্তুটা কিন্তু, এই রেকর্ডের মূল সুর কিন্তু আসলে বিপ্লবের সুর। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী গল্পে। আমাদের যে পরবর্তী গল্প সেটা হচ্ছে আদাব, সমরেশ বসু রচিত গল্প আদাব, ছোট গল্প। আচ্ছা, আদাব গল্পটা পরিচয় পত্রিকায় শারদীয়া সংখ্যার প্রথম প্রকাশ করা হয়েছিল। আর এই যে গল্পটা, এটা মোটামুটিভাবে 46-এর দাঙ্গার যে সময়, সেই সময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লেখা একটা গল্প। আর এই গল্পকার অর্থাৎ সমরেশ বসুর যে ছদ্মনাম এখানে আছে কালকুট, সেটা অবশ্যই তোমরা মনে রাখবে। আর সমরেশ বসুর লেখা দুটো গল্প হচ্ছে অকাল বৃষ্টি এবং বনলতা। আর এই যে আদাব গল্পটা, এটা কিন্তু অনেকটা নাটকীয় রূপে পরিবেশন করা হয়েছে। এই গল্পের মধ্যে আমরা মূলত দুটো চরিত্র পাচ্ছি, সুতাকলের মজুর, যার কোনো নাম এখানে আমরা পাইনি, আর হচ্ছে নৌকার মাঝি, তারও কিন্তু কোনো নাম পাইনি। আসলে নাম না দেওয়ার বিশেষ কারণ ছিল, লেখক এখানে এই দুটো মানুষকে দুটো বিশেষ সম্প্রদায়ের প্রতিনিধি চরিত্র করে গড়ে তুলতে চেয়েছেন, যাদের কোনো নাম দেওয়া হয়নি। এই কারণেই এরা হতে পারে রাম, শ্যাম, যদু, মধু, এরা হতে পারে ইসলাম, মতিন, কিংবা ইউনুস, যে কেউ হতে পারে। কাজে এদের কোনো নাম নেই, এরা হচ্ছে দুটো সম্প্রদায়, আলাদা আলাদা দুটো ধর্ম সম্প্রদায়, সেই জন্য কোনো নাম সম্ভবত দেওয়া হয়নি। যাই হোক, গল্পটা শুরু হয়েছে, 144 ধারা চলছে ঢাকা শহরে এবং চারদিকে দাঙ্গা হাঙ্গামা লেগে চলেছে। এখানে হিন্দুরা মুসলমানদের ঘর পুড়িয়ে দিচ্ছে, ওখানে মুসলমানরা হিন্দুদের ঘর পুড়িয়ে দিচ্ছে, চারিদিকে তারা ছোটাছুটি করছে হাতে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে। এদিকে পুলিশি হাঙ্গামা রাস্তায়, পুলিশরা বিভিন্ন মানুষকে ডাকাত সন্দেহে গুলি করে দিচ্ছে। এই সমস্ত কিছু চিত্র, এই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে আরো একটা চিত্র, সেখানে দুটো গলি শহরের রাস্তার এক জায়গায় মিশেছে এবং সেই মিলিত স্থানের সামনে একটা ভাঙাচোরা ডাস্টবিন উপুর হয়ে আছে। আর সেই ডাস্টবিনের এক প্রান্ত থেকে একটা মানুষ মাথা তুলছে। হঠাৎ ডাস্টবিনটা নড়ে ওঠে, সেই মানুষটা ভয় পায়, তারপর আস্তে করে সে একটু ঠেলে দেয়, ভাবে কুকুর, কিন্তু তারপরে আস্তে আস্তে ওপার থেকেও, মানে ডাস্টবিনের অপর প্রান্ত থেকে আরেকটা মাথা উকি ঝুঁকি দিতে থাকে। বেশ কিছুক্ষণ তারা নিস্তব্ধ হয়ে দুজনকে মানে লক্ষ্য করলেও কেউ কোনো কথা বলে না, তাদের মধ্যে ভয় হয়। কারণ যে সাংঘাতিক দাঙ্গা শহরে গ্রামে লেগে গেছে, সেই দাঙ্গায় কোনো মানুষ, কোনো হিন্দু কোনো মুসলমানকে, কোনো মুসলমান কোনো হিন্দুকে বিশ্বাস করতে পারছে না। সেই কারণে কে হিন্দু কে মুসলমান কারোর জাত জানে না, অন্ধকারের মধ্যে তারা রয়েছে, তাদের পোশাকটাও ঠিক মতো দেখতে পাচ্ছে না, তারা ভয় পাচ্ছে। এমন সময় হঠাৎ, অনেকক্ষণ সময়টা কাটানোর পর হঠাৎ দেখা যায় যে একজন হঠাৎ কথা বলে। সে প্রশ্ন করে, হিন্দু না মুসলিম, মুসলমান? এই প্রশ্নটা প্রথম করেছিল মাঝি, যে নৌকার মাঝি, সে প্রশ্ন করেছিল। কিন্তু
অপরপক্ষ সে বললো যে আগে তুমি বলো। এইভাবে কিছুক্ষণ বচসা হওয়ার পর দেখা যায় যে মাঝি একসময় তার নিজের পরিচয় দেয়। সে বলে বুড়িগঙ্গার এপারে সুবয়ডায়, মানে তার বাড়ি হচ্ছে সুবয়ডায়, যেটা কিনা বুড়িগঙ্গার এপারে। আর চাষারা নারায়ণগঞ্জের চাষারায় হচ্ছে সুতাকলের মজুরের বাস, সে একটা সুতাকলে কাজ করে। সে তাহলে এই হচ্ছে একজন নায়ের মাঝি, মানে নৌকার মাঝি, আর একজন সুতাকলের মজুর, অর্থাৎ একজন মানে দুজনেই শ্রমজীবী মানুষ। একজন নদীতে নৌকা চালায় আর একজন শ্রমের বিনিময়ে মজুরি পায়, এই হচ্ছে ব্যাপার। তা যাই হোক, এইভাবে দুজনের পরিচয়টা জানতে পারে। তা সেই সময় চুপচাপভাবে দুজনের কথা চুপচাপ হয়ে গেছে। একসময় হঠাৎ গুলিগোলার আওয়াজ পাওয়া যায়। তখন যে মাঝি সে বলে যে এই স্থানটা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য, জায়গাটা ভালো নয়। কিন্তু সুতাকলের মজুর ভয় পেয়ে যায়, বলে মাঝি কেন তাকে উঠে যেতে বলছে, হতে পারে সে অন্য সম্প্রদায়ের, মানে যেহেতু সে অন্য সম্প্রদায়ের সে তাকে হয়তো মেরে ফেলবে, এরকম একটা প্ল্যান করছে, হয়তো ফন্দি করছে হয়তো। তাই সে বলে না না, এখানে থাকবো, এখানে উঠবো কেন। তা মাঝি অনেকবার অনুরোধ করে, কিন্তু সে কিছুতেই যখন যাবে না, মাঝি খুব রেগে যায়। তখন সে সুতাকলের মজুর হঠাৎ বলে পড়ে যে মানুষের মন কি করে আমি বিশ্বাস করবো, মানে হঠাৎ করে সুতাকলের মজুরি প্রথম সন্দেহটা কিন্তু প্রকাশ করে যে তুমি আমাকে মেরে ফেলবে না, তারই কি বা প্রমাণ আছে। তখন মাঝি কিন্তু অবাক হয়ে যায়, সে একটু বিরক্তই হয়, সে রেগেও যায়। কিন্তু তার সুতাকলের মজুরের যে শব্দ, মানে মানুষের মনকে বিশ্বাসকে, এই কথাটা তার মনের মধ্যে যেন একটা আশ্বাস জাগায়, তার জন্য মনে হয় যে মানুষটা ভালো। এরপর সে বলে যে তুমি চলে গেলে কি আমি এখানে একা একা থাকবো, সুতাকলের মজুর তখন বলে। তা যাই হোক, এরই মধ্যে শোরগোলটা দূরে কোথাও হারিয়ে যায়, দুজনের মধ্যে আরো একটু ভাব হয়। এরপর দেখা যায় যে হঠাৎ করে সুতাকলের যে মজুর সে পকেট থেকে একটা বিড়ি বার করে এবং তাকে বলে যে মাঝিকে বলে তুমি কি বিড়ি খাবে, বলে সে বিড়িটা জ্বালার চেষ্টা করে। কিন্তু গায়ের জামাটা যেহেতু ভিজে গেছিল ঘামে, যে দেশলাই কাঠিটা দিয়ে যে সে জাল ছিল সেটা কিছুতেই ঝুলছিল না। মাঝি তাড়াতাড়ি এগিয়ে আসে, বলে যে আমাকে দাও, তুমি পারবে না, বলে সে সঙ্গে সঙ্গে জালে এবং এক ঠোকাতেই দেশলাই জ্বলে ওঠে। সে সঙ্গে সঙ্গে তার মুখ থেকে একটা শব্দ বেরিয়ে ওঠে, সেটা হচ্ছে সুবহানাল্লাহ। এই শব্দটা শুনেই কিন্তু সুতাকলের মজুর প্রচন্ড চমকে যায়। সে বুঝতে পারে যে সে মুসলমান এবং সঙ্গে সঙ্গে সে তুমি বলে থেমে যায়, তার মুখ থেকে বাকি কথা বেরোয় না। মাঝি কিন্তু প্রচন্ড উত্তেজিত হয়ে ওঠে, সে বলে হ্যাঁ আমি মুসলমান, তাতে হয়েছেটা কি। তখন সুতাকলের মজুর মাঝির বগলে যে একটা কাপড়ের পুটলি ছিল জিজ্ঞেস করে ওর মধ্যে কি আছে। সে তখন বলে যে কালকে ঈদ, পরব একটা, সেই পরবের জন্য ছেলে মেয়ের জন্য জামা আর বউয়ের জন্য একটা শাড়ি নিয়ে যাচ্ছি, এটাই আছে, আর কিচ্ছু নেই। তোমার কাছে কেন অস্ত্রশস্ত্র নেই? তো সুতাকলের মজুর তার সবকিছু দেখায় যে না কিছু নেই। এরপরে তাদের মধ্যে একেবারে বন্ধুত্ব গড়ে ওঠে, তাদের মধ্যে আলোচনা শুরু হয়। তারা তখন ওই যে দাঙ্গা সেই সমস্ত কিছুর আলোচনা করে। সুতাকলের মজুর বলে যে কি একটা শুরু হলো। সুতাকলের মজুর একটু খবরের কাগজ পড়তো, সে একটু খবর রাখে আর কি। সে বলে তোমাদের যে লীগ সাহেব সেই তো এসব লাগিয়েছে, তোমরা নিশ্চয়ই ইতিহাসে মুসলিম লীগের বিষয়টা শুনেছ। আর তোমরা নিশ্চয়ই এটাও জানো যে হিন্দু মুসলমানের যে দাঙ্গা সেটা কিন্তু আসলে আমাদের সেই সময়কার ভারতবর্ষের উচ্চতলার কিছু নেতা এবং ইংরেজ সরকার দুজনে মিলে মানে ইচ্ছা করে এই দাঙ্গাটা বাঁধিয়েছিল। ইংরেজদের মানে স্বার্থে মূলত এবং উচ্চতলার মানুষগুলোর স্বার্থ তাতে জড়িয়েছিল। তাই যাই হোক, এদের যে কথোপকথন তার মধ্যে বোঝা যায় যে এই সাধারণ মানুষগুলোও বুঝতে পারছে যে এই দাঙ্গা, এই খুন জখম সবটা ওপরতলার নেতাদের অঙ্গুলি সংকেতেই নিচের তলার মানুষরা করে, কিন্তু অঙ্গুলির নির্দেশে আর কি, আঙুলের নির্দেশে। কিন্তু আসলে কিন্তু আখের গোছায় ওই মানুষগুলো, এদের কিন্তু কোনো লাভ হয় না, এদের সত্যিকারের ক্ষতি হয়। সুতাকলের মজুর যেমন বলেছে যে আগের বার যে দাঙ্গাটা হয়ে গেল, যে রায়ট বেঁধেছিল হিন্দু মুসলমানে, তখন আমার ভগ্নিপতিকে কেটে ফেলা হয়েছিল, আর ভগ্নিপতি তার সন্তান নিয়ে আমার ঘাড়ে এসে জুটলো, আমাকে এখন সমস্ত খরচ টানতে হয়। অন্যদিকে মজুরও বলেছে এই তো কয়েকদিন আগে কি ভালো দিন ছিল, হিন্দু জমিদার রূপবাবুর যে নায়েব সে আমার নৌকায় যাতায়াত করতো এবং নায়েব খুশি হয়ে আমাকে বকশিস দিত, আর কোনো হিন্দু আমার নৌকায় চড়বে। অর্থাৎ এই যে বড় বড় দাঙ্গা, এই সমস্ত কিছু সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদ, এই সমস্ত কিছুতে কিন্তু বড় উচ্চতলার মানুষদের কোনো ক্ষতি হয় না, ক্ষতিটা হয় নিচের তলার মানুষদের। এটাই যেন বোঝাতে চেয়েছেন গল্পকথক ওই মানুষ দুটোর মধ্য দিয়ে। যাই হোক, এই আলোচনার মধ্যে দিয়ে তাদের মধ্যে খুব ভাব হয়ে যায়। হঠাৎ বুটের আওয়াজ পাওয়া যায়, তখন মাঝি আর সুতাকলের মধ্যে দুজনেই উঠে পড়ে ওখান থেকে এবং তারা একটু ছুটে একটু এগিয়ে যায়। এগিয়ে গিয়ে একটা পানের দোকানের পাশে দাঁড়ায়, সেখানে একটু আলো ছিল এবং সেখান থেকে মাঝি দূরে একটা দিকে দৃষ্টি নিয়ে যায় সুতাকলের মজুরের। সুতাকলের মজুর দেখায় দূরে একটা
মানে থানা মতো কিছু একটা আছে আর কি। সেখানে পুলিশ একজন কথাবার্তা বলছে একটা উঁচু দাওয়ার উপর দাঁড়িয়ে, আর নিচে ঘোড়াগুলো ছোটাছুটি করছে, মানে চলাফেরা করছে, ঘোরাঘুরি করছে। এবার মাঝি বলে যে ওই জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে হিন্দুদের, আর ওইখান থেকে ওটা হচ্ছে ইসলামপুরের ফাঁড়ি, ওইখান থেকে মুসলমানের রাজত্ব শুরু, মানে মুসলমানরা সব ওখানে থাকে। তুমি যদি এখান থেকে আমার সাথে ওখানে যাও তাহলে কিন্তু তোমার বিপদ হতে পারে, কারণ তুমি হিন্দু। আর আমি যদি এখান থেকে কোনো রকমের প্রাণ বাঁচিয়ে ছুটতে ওই বুড়িগঙ্গায় পৌঁছতে পারি, তাহলে কোনো রকমের নৌকা যদি নাও পাই তাহলে সাঁতরিয়ে ওখান থেকে বাড়ি চলে যাব, কোনো অসুবিধা নেই। কালকে একটা পর্ব আছে, ছেলেমেয়েরা অপেক্ষা করছে, বউ অপেক্ষা করছে, আমাকে যেতেই হবে, আমি অনেকদিন ঘর ছাড়া আছি। সুতকলের মজুর অনেক কোনো নয় বিনয় করে, কিন্তু সে কিছুতেই শোনে না, সে এক ছুটতে কিছুটা এগিয়ে যায়। সুতাকলের মজুর মনে মনে ভাবে যে সত্যি হয়তো সে বাড়িতে পৌঁছাবে, তার ছেলে মেয়ের হাতে ঈদের পোশাক তুলে দেবে, সবাই আনন্দ করবে। সুতাকলের মজুরের সাথে তার না ওই যে মাঝি, সেই মাঝির সাথে তার স্ত্রীর আবার মিলন হবে, তাদের সুখে সংসারের মধ্যে সুখ গড়ে উঠবে, আবার দেখা দেবে আর কি, এসব ভাবছে। এমন সময় দেখা যায় হঠাৎ দুটো গুলির শব্দ হয় এবং পুলিশ ছুটে যায়, এবং সে সুতাকলের মজুর বুঝতে পারে যে মাঝির প্রাণ ত্যাগ করেছে, কারণ ডাকু ডাকু সন্দেহে চিৎকার করে উঠেছিল পুলিশ। এবং সেই সুতাকলের মজুর যে কিছুক্ষণের আগে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখছিল মাঝি, সেই সঙ্গে সঙ্গে যেন চোখের সামনে ভেসে ওঠে তার সুতাকলের মজুর মাঝির রক্তাক্ত মৃতদেহ, এবং তার সমস্ত দেহটা ভিজে গেছে আর রক্তে ভেসে গেছে তার সেই ছেলে মেয়ের জামা কাপড় এবং তার স্ত্রীর শাড়ি। এর মধ্যে দিয়ে আমরা গল্পটা শেষ করি এবং দেখতে পাই গল্পটা শেষ হয়ে গেছে। আর এই আদাব শব্দটা আমরা শুনেছি গল্পের মধ্যে, যখন ওই মাঝি চলে যাচ্ছে সুতাকলের মজুরকে ওই স্থানে রেখে, সেই সুতাকলের মজুরকে বলে তুমি এখানে থাকো, কালকে যখন সকাল হবে আলো ফুটবে তখন তুমি ধীরে সুস্থে চলে যেও, রাত্রিবেলা একটা অশান্তির মধ্যে পড়বে, যেও না। তা যাই হোক, এই চলে যাওয়ার মধ্যে সে আদাব শব্দটা বলে যায়। এই আদাব শব্দটা কিন্তু গল্পে খুব তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এই আদাব কিন্তু শুধুমাত্র ইসলাম সম্প্রদায়ের কুর্নিশ নয়, এই কুর্নিশ যেন মনুষ্য সম্প্রদায়ের কুর্নিশ। এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ইঙ্গিত দিয়েছেন লেখক। তিনি বলতে চাইছেন যে আমরা সাধারণ মানুষরা এসব দাঙ্গা করি, এর কোনো অর্থ নেই, এতে আমাদের ক্ষতি হয় আখের গোছায় উচ্চতলার মানুষ। কাজে আমাদের সাধারণ মানুষদের মধ্যে মেলবন্ধন তৈরি করতে হবে, ঐক্য গড়ে তুলতে হবে এবং বুঝতে হবে এই উচ্চতলার মানুষের চালাকিগুলোকে, আর নিজেদের মধ্যে কোনো রকম দাঙ্গা বিবাদ বাঁধালে চলবে না। এটাই হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু। আমরা চলে যাব পরবর্তী গল্প, লক্ষ্মণের মা। একটু বড় গল্প, লক্ষ্মণের মা মহাশ্বেতা দেবী রচিত গল্প সমগ্র নামক মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মহাশ্বেতা দেবীর দুটো বিখ্যাত গ্রন্থ তোমরা জানো, হাজারচূড়ার মা এবং রুদানি। আর লক্ষ্মণের মা গল্পটা এই যে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে গল্পটা রচিত হয়েছে, কিন্তু গল্পটার মূল বিষয় হচ্ছে আমাদের একজন ভারতীয় মা, যিনি একজন ভারতীয় মায়ের মধ্যে যে মাতৃস্নেহ, সেই মাতৃস্নেহ মানে এতটাই প্রবল যে সেই মাতৃস্নেহকেও একসময় ছাপিয়ে গেছে তার কর্তব্যবোধ। তার দেশকে সে কিন্তু ছোট করেনি, তার দেশকে বরঞ্চ মহান উচ্চে তুলে দিয়েছে এক সাধারণ বুন্দেলখণ্ডীয় স্ত্রী, একজন মহিলা। সেটাই যেন গল্পের বিষয়বস্তু। আমরা গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি যে জুন মাসের 2 তারিখ থেকে গঙ্গা বুঝতে পেরেছিল গতিক সুবিধের নয়। এই গঙ্গাই হচ্ছে আমাদের আজকের গল্পের মূল চরিত্র, একজন বুন্দেলখণ্ডীয় নারী। তার স্বামী মারা গেছে, সে ঘাস কাটতে গেছিল, সেখানে সাপে কেটে স্বামী মারা গেছে। তার খুব অভাব, তার অবস্থা খারাপ। সে ঠিক করে মনে মনে এবার সে রানীর সাথে দেখা করবে। রানীকে না, ঝাঁসির রানীটা, ঝাঁসির শহরের গল্প, ঝাঁসির রানীর সাথে সে দেখা করবে। আর ঝাঁসির রানী কিন্তু তখন একেবারেই নিঃস্ব বলা যেতে পারে, কারণ ইংরেজরা তখন ঝাঁসি অধিকার করে নিয়েছে, রানীর সমস্ত কিছু বাজেয়াপ্ত করেছে, রানীর কোনো সম্পত্তি কিছুই নেই বলতে গেলে। তা যাই হোক, সেই অবস্থায় গঙ্গা রানী নিয়ে একজন দাসী আর কি, যমুনাবাই, যার প্রচুর বয়স হয়ে গেছে, সে কোনো কাজই এখন করতে পারে না, সামান্য কিছু টুকটাক কাজকর্ম করে, তাকে ধরে একেবারে রানীর কাছে দরবারে পৌঁছায়। রানী প্রতিদিন দরবারে বসেন, মানুষদের কথা শোনেন এবং মানুষগুলো যে নজরানা আনে বা উপহার নিয়ে আসে সেখান থেকে সুপুরি, কখনো বা ছোটোখাটো জিনিসপত্র তুলে নেয়। তা গঙ্গাও কিছু উপঢৌকন এনেছে, সে মকাই এনেছে, মানে ভুট্টা এনেছে, তার ক্ষেতের ভুট্টা, সেগুলো দেবে সে। তা রানীকে গিয়ে বলে যে, রানীকে গিয়ে সে কি বলবে আগে থেকে একটা পরামর্শ করছিল, কিন্তু
কিন্তু তার ওখানে গিয়ে সবকিছু গুলিয়ে যায়। সে মনে করে যে কেন সবটা একেবারে ডাইরেক্ট কেন বলবে না, সোজাসুজি কেন বলবে না, কি এমন আছে, রানীর থেকে তো তার বয়স অনেক বেশি, এরকম কথা সে ভাবে। আর এদিকে এই লক্ষ্মণের মা মানে এই যে গঙ্গার একমাত্র ছেলে হচ্ছে রাম, সে রামকে নিয়ে রানীর কাছে গেছিল। রানীর যে ছেলে দামোদর, সে রানীর পাশেই বসেছিল। দামোদর রামকে চিনতে পারে, বলে আমি ওকে চিনি। তা যাই হোক, রানীর কাছে গঙ্গা তার কথা জানায় যে তার স্বামী মারা গেছে এবং তোমার আশ্রয় থেকে আমি কি না খেতে পেয়ে মরবো। রানী তখন মনে মনে হাসে এবং বলেন যে আমার তো কিছু নেই, আমি কি করব, তোমার স্বামী তোমার জন্য কিছু রেখে যায়নি। গঙ্গা বলে যে হ্যাঁ রেখে গেছে, অবশ্যই রেখে গেছে। ঘাস বাঁধবার জন্য যে দড়িটা সে ব্যবহার করতো সেটা রেখে গেছে, আর একটা মানে কি বলে একটা ঢোল নিয়ে সে গান গাইতো, সেই ঢোলটা রেখে গেছে। আর রেখে গেছে দুটো গাই, সেইটা কিন্তু তার নয়, মানে তার স্বামীর নয়। এই গাই দুটো আসলে গঙ্গা দুটো ছোট বাছুরকে পুষে বড় করে দিয়েছিল, যাকে দিয়েছিল সেই এই গাইটা তাকে দিয়েছে। এবং তখন রানী জিজ্ঞেস করে গাইটা কি দুধ দেয়, গাই দুটো কি দুধ দেয়, তো মানে হ্যাঁ দুধ দেয়। তখন গঙ্গাকে প্রস্তাব দেওয়া হয় যে প্রতিদিন সে যেন এসে রানীর মহলে দুধ দিয়ে যায় এবং তার আগাম কিছু টাকা রানী তাকে দিয়ে দেয়। গঙ্গাও মহা খুশি হয়ে চলে যায়। এই গঙ্গা প্রতিদিন কিন্তু কেল্লায়ও দুধ দিত এরপর। আর সে কিন্তু ঘাস আর কাটেনি, কারণ তার স্বামী যে কাজটা করতো ঘাস কেটে কেল্লায় সরবরাহ করতো। কেল্লায় থাকতো সাহেবরা, মানে যারা অফিসিয়াল কাজকর্মগুলো দেখে, দপ্তরের কাজকর্ম করে তারা। আর দূরে, মানে অনেকটা দূরে, যেখানে কেল্লার থেকে দূরে, সেখানে থাকতো হচ্ছে সাধারণ যে সৈন্য ইংরেজদের তারা, এবং যে ওই যে জেল ছিল ওখানে, যেখানে বন্দি করে রাখা হতো সব মানুষজনকে, তারা সমস্ত ছিল। তা যাই হোক, এই কেল্লায় প্রতিদিন এই গঙ্গার যাতায়াত ছিল। এই কেল্লায় সে গিয়ে প্রতিদিন সাহেবদের বোঝাতো প্রায় যে তোমরা এখানে থেকো না, এখানে একটা দাঙ্গা লাগতে চলেছে। আসলে প্রথমেই বলেছি ঐতিহাসিক পটভূমিতে লেখা, আমাদের যে বিখ্যাত সিপাহী বিদ্রোহ, সেই সিপাহীদের মধ্যে, ভারতীয় সিপাহীদের মধ্যে যে বিদ্রোহ দেখা দিয়েছিল এবং সেই সময় ইংরেজদের সাথে তাদের যে লড়াই, সেটার পটভূমিতেই কিন্তু লেখা হয়েছে। সেই ঝাঁসি শহরে যে সিপাহীরা খুব ক্ষেপে উঠেছে, তারা যে কোনো সময় কেল্লা আক্রমণ করতে পারে, সেটা গঙ্গা বুঝেছিল। এবং গঙ্গার মনের মধ্যে যে একটা মনুষ্যত্ব বেঁচেছিল তারই প্রমাণ আমরা পাই। সে নিরীহ যে ইংরেজ সরকাররা, মানে ইংরেজ সাহেবরা ছিল, তাদের সাথে কাছে সে যেত এবং তাদের বোঝানোর চেষ্টা করতো, কিন্তু ইংরেজরা তাদের কথা শুনতো না, তারা ওই জায়গা ছেড়ে কখনোই যেত না। তা যাই হোক, এখানে টার্নবুল সাহেব ওই কেল্লাতে থাকতো, রেভিনিউ বিভাগের একজন লোক। সেখানে গিয়ে গঙ্গার খুব ভালো লাগতো, কারণ টার্নবুল সাহেবের যে ভাইপো, যার নাম হচ্ছে উইলিয়াম, যাকে বিল বলে ডাকা হয়, যার ডাকনাম বিল, তাকে গঙ্গার খুব ভালো লাগতো। তার ফর্সা চেহারা গঙ্গাকে আকৃষ্ট করতো। গঙ্গার ফর্সা রঙের প্রতি খুব টান। রামের গায়ের রং কালো, তার মনে হতো সে যদি, মানে ওই বিল যদি তার সন্তান হতো, সে খুব সুন্দর কাজল টাজল পরিয়ে তাকে প্রস্তুত করে রাখতো, কিন্তু সেটা হয় না। যাই হোক, প্রতিদিন সে বিলের সাথে দেখা করে। বিলও গঙ্গাকে খুব ভালোবাসে, সে গেলেই বলে কি এনেছো, সেও তাকে মকাই বা ওই ভুট্টা খেতে দেয়। এভাবে তাদের সাথে একটা মিল তৈরি হয়েছে। তার টার্নবুল সাহেবকেও সে বোঝানোর চেষ্টা করে যেখান থেকে চলে যাওয়ার, কিন্তু টার্নবুল সাহেবও তার কথা শোনে না। এরপর দেখা যায় নির্দিষ্ট দিনে, মানে ঝাঁসিতে সিপাহীরা 4 জুন জেলখানা খুলে দিল, মানে আক্রমণ করেছে তাদের জেলখানা সাহেবদের, সেই জেলখানা খুলে দিল। ক্যান্টনমেন্ট, যেখানে সেই সাধারণ সিপাহীরা থাকতো, মানে ইংরেজদের সিপাহীরা থাকতো, আর সমস্ত অস্ত্র এই সিপাহীরা, ভারতীয় সিপাহীরা দখল করে নিয়েছে। এবং সাহেবরা ঝাঁসি শহরে ঝেঁটিয়ে যেখানে ছিল সবাই কেল্লায় জুটলো 4 জুনে। কিন্তু ঝাঁসির রানী বলেছিলেন সাহেবদের যে কেল্লায় যে মেয়েরা আছে, শিশুরা আছে, তাদের এনে যেন ঝাঁসি রানীর কাছে দিয়ে যাওয়া হয়, তিনি তাদের রক্ষা করবেন। কিন্তু সাহেবরা বিশ্বাস করেননি, কাজটা দিয়ে যাননি। এরপর দেখা গেল 8 তারিখে সিপাহীরা কেল্লা আক্রমণ করে এবং সেখানে যত সাহেব ছিল, যারা ছিল, তাদের প্রত্যেককে কেটে কুটি কুটি করে ফেলে। গঙ্গার কাছেও খবর যায়, গঙ্গার খুব কষ্ট হয়, তার মনে পড়ে যে সেখানে বিলও ছিল। তারপর যে কেল্লায় তো সাধারণ মানুষ ঢুকতে পারে না, এই যখন ঘটনা ঘটেছে, সাধারণ মানুষের একটা সুযোগ ঘটেছে কেল্লায় ঢোকার, তখন সাধারণ মানুষ ওই বিকেলের দিকে কেল্লায় ঢুকেছে, গঙ্গাও ঢুকে সে খুঁজতে থাকে, মানে সে নিশ্চিত করে বিশ্বাস করছে যে বিল আর বেছে নেই। এমন সময় বিল তাকে ডাকতে থাকে গঙ্গা গঙ্গা বলে। সে দেখতে পায় একটা ঘরে বিলকে আটকে রেখে গেছে তার আয়াই তো বিলকে দেখতো, কারণ বিলের মা ছিল না, ছোট্টবেলায় মারা গিয়েছিল, আর তার বাবা পাঞ্জাবে গিয়েছিল, ফলে কাকার কাছে ওই কেল্লায় সে থাকতো।
খুব মায়া হতো বিলের জন্য, কারণ আয়ারা মারধর করতো, তাকে খাওয়ানোর মতো, মানে তার মা যেহেতু কাছে ছিল না, তার প্রতি একটা মায়া জন্মে গেছিল। তা বিলকে সে বের করে এবং সে বিলকে কাঁধে বেঁধে একেবারে চাপা দিয়ে পেছনে বেঁধে কোনো রকমে একেবারে সে নিজের বাড়িতে এনে উপস্থিত হয়। এরপর যখন ওখানে গিয়ে সে খুব আতঙ্কিত কি হবে, কারণ চারধারে সিপাহীরা ঘুরছে, ভারতীয় সিপাহীরা, তারা জানতে পারলে তো বিলকে মেরে ফেলবে। এমন সময় তার ছেলে রাম এসে খবর দেয় যে কি হয়েছে জানো, সব সিপাহীরা সবাইকে মানে সাহেবদের কেটে ফেলেছে। তা যাই হোক, এই কথা শোনার পর গঙ্গা তাকে দেখায় যে এই বিল এখন থেকে এখানে থাকবে। তখন রাম তাড়াতাড়ি বলে যে ভারতীয় সিপাহীরা ঘোষণা করেছে যে সাহেবের কেউ কোথাও আছে এবং তাকে ধরিয়ে যদি দিতে পারবে তাকে টাকা উপহার দেওয়া হবে। কথাটা শুনে কিন্তু গঙ্গা প্রচন্ড রেগে যায়। সে নিজের ছেলে রামকে বলে যে সে যদি কোনো রকম ভাবে বিলের কথা কাউকে বলে দেয় তাহলে সে তাকে কেটে কুটি কুটি করে ফেলবে। রাম চুপ করে থাকে। এরপর গঙ্গা মনে মনে স্থির করে যে কিভাবে তাকে রাখবে। সে রামকে বলে যে তার পিসির বাড়ি থেকে যেন সে টাট্টুটা নিয়ে আসে, টাট্টুটা নিয়ে আসলে সে আবার ঘাস বিক্রি করতে শুরু করবে। আর রাম যেন দিনের বেলার বাইরে না বেরোয়, সে একাই সংসার চালাতে পারবে। এবং এই যে বিল, সেই বিলকে পাহারা দেওয়ার জন্য রাম ঘরে থাকবে, সে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে যাবে এবং মানুষজন যেন কোনো রকমে জানতে না পারে যে বিল ঘরের মধ্যে আছে। এবং রামকে বলে দোকান থেকে রং নিয়ে আসতে, কালো রং নিয়ে আসতে। রাম দোকান থেকে কালো রং নিয়ে আসে। দোকানিরা তো অত্যন্ত ক্ষেপে গেছে, কারণ এরকম একটা পরিস্থিতি, ঝাঁসি শহরে যে দোকানিরা, সাধারণ মানুষরা, তারা কিন্তু সাহেবদের বিশ্বাস করছে, ভরসা করছে, কারণ সাহেবরা তাদের অনেক উপকার করেছে, অনেক কিছু দিয়েছে এবং তারা মনে করে, বিশ্বাস করে সাহেবরা চলে গেলে দেশের উন্নতি আর হবে না। এই বিশ্বাস নিয়ে তারা মনে করছে সিপাহীরা বোকা, সাহেবদের এরকম অত্যাচার করছে, আর সেই সময় তোমার আনন্দ লেগেছে, তুমি রং খেলবে, রং নিয়ে রং মেখে সংসেজে বেড়াবে। আসলে এই ঝাঁসি শহরে কিন্তু নাটক হতো প্রায়শই, এবং রং মেখে তারা বিভিন্ন রকম নাটকের অভিনয় করতো। তা যখন এরকম রাম নিয়ে আসছে তারাও সেসব কথা বলেছে। তা যাই হোক, এরপর বিলকে সেই রং টং মাখিয়ে দিনের বেলায় রাখা হতো, রাত্রিবেলা তাকে স্নান করানো হতো, বাইরে বের করা হতো এবং রাম তাকে একটু সুযোগ দিয়েছিল, সে খেলতে নিয়ে যাবে বলেছিল এবং তার নতুন নামকরণ করলো গঙ্গা লক্ষ্মণ। এবং রামকে বিলকে শেখানো হলো সে যেন কখনো তার লক্ষ্মণ নাম ছাড়া অন্য নাম কারোর কাছে না বলে যদি কখনো ধরা পড়ে, এবং সে যেন কখনো ইংরাজিতে কথা না বলে। এই ব্যাপারেও রাম একটা সুরাহা করে দিল, বললো বোবা সেজে থাক, তার কথা বলারই দরকার নেই। তা সেরকম ভাবে বিল কিন্তু থেকে গেছে। সে সকালবেলা দিনের বেলা ঘরের মধ্যে বন্দি থাকে, রামের সাথে জানলা দিয়ে এসে দূরে নদীটা দেখে। সেখানে ভোরবেলা রানীও কখনো কখনো স্নান করতে আসেন তার সারেঙ্গির পিঠে চড়ে। তা যাই হোক, এই সমস্ত কিছু সে প্রত্যক্ষ করে বা রাতের বেলা বাইরে খেলতে বেরোয় রামের সাথে, খুব মজা লাগে তার। আর তার থেকেও বড় কথা, এখানে সে প্রচন্ড একটা মাতৃস্নেহ পায় গঙ্গার কাছে। গঙ্গারা খুব নোংরা, ঘরবাড়িও নোংরা, সে যে রুটিগুলো করে তাতে প্রচন্ড নুন দেয়, তবুও কিন্তু বিলের ভালো লাগে, কারণ সে মাতৃস্নেহ পাচ্ছে। একটা শিশুর কাছে সব থেকে বেশি দামি হচ্ছে মাতৃস্নেহ। গঙ্গা মাঝে মাঝে ভয় পায়, একা একা চুপ করে বসে থাকে, ভাবতে থাকে কি হবে, কোন দিন কি হয়ে যাবে। তখন কিন্তু বিল এসে তার কাছে জিজ্ঞেস করে, আমি তো ইংরাজি কথা বলিনি, আমি তো কারোর কাছে কোনো কথা বলে দিইনি, লক্ষ্মণ নামই সবার কাছে বলবো, লক্ষ্মণ নামটাই আমি মনে রেখেছি, তাহলে তুমি কথা বলছো না কেন? তা কোনো রকমে সেই কথাগুলোকে সে এড়িয়ে চলে। তাই এভাবেই চলছিল। হঠাৎ একদিন শোনা যায় যে দিল্লি থেকে সাহেবরা আসছে এখানে দখল করতে, ঝাঁসি দখল করতে। তা প্রচণ্ডভাবে সব দিকে একটা বড় বড় রব উঠে গেল। সিপাহীরাও, যে ভারতবর্ষে যে সিপাহীরা ছিল তাদেরও বেশ আনন্দ হচ্ছে যে এবার একটা জোর সড়ক মানে বড় সড়ো যুদ্ধ লাগবে। ওদিকে ঝাঁসির রানী ছেড়ে দেওয়ার পাত্রী নন, তিনিও যুদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে কিছু কাবু করতে না পেরে তিনি দামোদরকে নিয়ে পালিয়ে গেছেন। সেটা ইতিহাসের গল্প, সে গল্প আর এখানে নেই, ওটুকুই আছে। তারপরে বলা হচ্ছে যে তখন কিন্তু গঙ্গার খুব ভয় করছে যে কোনো সময় হয়তো লক্ষ্মণকে তাদের মানে সাহেবরা, ইংরেজ সাহেবরা এই ভারতীয় বলে খুন করে দিতে পারে। তখন তার মনে হয়েছে যে একে যদি, লক্ষ্মণকে যদি সাহেবদের হাতে তুলে দেওয়া যায় তাহলে হয়তো সে কখনোই খুন হবে না এবং সে তাকে বাঁচাতে পারবে। অর্থাৎ বিলের প্রতি যে অনাবিল স্নেহ, ভালোবাসা, একটা মাতৃত্ব জেগে উঠেছিল তার মধ্যে, তারই প্রকাশ আমরা দেখতে পাই। তখন সে বলে যে আমরা সবাই পালিয়ে যাব, কিন্তু কি করে পালিয়ে যাব, একটা ঘোড়ায় তো হবে না। তখন রাম বলে, আমি বড় হয়েছি, বুন্দেলখণ্ডীয় পুরুষ, আমি কি কিছুই পারি না, আমি একটা ঘোড়া চুরি করে আনবো। কারণ চারধারে তো একটা দাঙ্গা লেগে গেছে, জিনিস যে পাচ্ছে যার পাচ্ছে চুরি করে, যে যার মানে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে জায়গা ছেড়ে।
স্থানটা ছেড়ে চলে যাচ্ছে সিপাহীরা, লোকজনরা, ওখানকার স্থানীয় লোকেরা। তা সেই সময় রাম চলে গেছে, সারাদিন রাম ফিরছে না, গঙ্গার খুব ভয় করছে। এরপরে গঙ্গা ঘুমিয়ে পড়ে, ভোরবেলা তার ঘুম ভাঙে, দেখে রাম ফেরেনি। তখন সে বিলকে ভালো করে স্নান করায় এবং বিল বলেই ডাকে। বিল বুঝতে পারে না কি, তখন সে জানতে চায়, তখন বলে তুমি তোমার নিজের লোকের কাছে ফিরে যাচ্ছ। হঠাৎ গঙ্গা লক্ষ্য করে বিলের যে গলায় যে ক্রুশটা ছিল জিসাসের, সেটা নেই। তখন সে বলে তোমার ওটা গলার হারটা কোথায় গেল? তখন বলে যে ওটা রামের পকেটে, কালকে আমরা ওটা নিয়ে খেলছিলাম, ওটা রামের পকেটেই রয়ে গেছে। একেবারে আতঙ্কে ভেঙে পড়ে, মানে আতঙ্কিত হয়, ভেতর থেকে কেঁপে ওঠে গঙ্গা। সে বুঝতে পারে রামের জীবন কি সাংঘাতিক বিপন্নের মুখে সে ঠেলে দিয়েছে। যাই হোক, সে ভালো করে স্নান টান করিয়ে বিলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই টাট্টুতে চড়ে এরপর একেবারে তাঁবুর দিকে যায়। কার তাঁবুর দিকে? সব থেকে বড় সাহেবের তাঁবুর দিকে। এবং সে এতটাই অহংকারের সাথে প্রবেশ করে, কেউ কোনো রকম সন্দেহ করে না। বড় সাহেবের তাঁবুর কাছে তাকে নিয়ে যাওয়া হয়। সে তখন বলে আমার ভাষা বুঝিয়ে দেবে কে? তখন দোভাষী বলে বুঝিয়ে দেবে। তা সে বলে যে এ হচ্ছে বিল, টানবুল সাহেবের ভাইপো, এবং সে তাকে রক্ষা করেছিল, সমস্ত কথা বলে। এবং সাহেবরা তখন তাকে নেয় এবং তাকে বকশিস দেবে বলে ঘোষণা করে। কিন্তু গঙ্গা বলে আমার কিছু চাই না, আমার সন্তান যে রাম, তাকে তোমরা কি দেখেছো? তখন তারা বলে যে কিরকম দেখতে, সে সমস্ত বৃত্তান্ত বলে। তখন সে বলে যে তার পকেটে একটা ক্রুশ ছিল, সে বুঝতে পারে। কিন্তু সে গঙ্গা অবাক হয় যে রাম কি তাহলে বলেনি যে কেন সেটা তার কাছে ছিল? সে কি বিলের নামটা উইলিয়াম সেটাও মনে করতে পারেনি? তখন ওই সাহেবের যে লোকজনেরা ছিল তারা বলে হ্যাঁ বলেছিল, সে বলেছিল ওটা লক্ষ্মণের। কিন্তু আমরা বিশ্বাস করবো কি করে? আমরা ভেবেছি চুরির, এরকম একটা ব্যাপার। সে দেখা, মানে ওরা দেখায় যে রাম ওই মৃতদের গাদায়, তারা মেরে ফেলেছে যে সমস্ত ভারতীয়দের, সেই গাদায় আছে, কি করে খুঁজে বের করবে? গঙ্গা একেবারে স্তব্ধ হয়ে যায়, সে ভেবে পায় না কি করবে। সে বিলকে সমর্পণ করেছে ওদের কাছে। এমনকি ওই রকম একটা পরিস্থিতি যখন সে বুঝতে পারছে তার সন্তান নেই, তখনও কিন্তু সে হাত তুলে বিলকে হাত নেড়ে ওই স্থান থেকে ফিরে যাচ্ছে ওই ঘোড়ার লাগাম ধরে। এবং সে শহরের দিকে এগিয়ে চলছে। শহরে তখন আগুন জ্বলছে। শহরের দিকে তখন কোনো ভারতীয়র যাওয়ার কথা নয়, প্রত্যেকে পালাচ্ছে। তার ওরকম একটা গতি দেখে ইংরেজদের মনেও সন্দেহ হয়, এ তাহলে শহরের উদ্দেশ্যে যাচ্ছে কেন? এ কি তাহলে গুপ্ত শত্রু? ভারতীয়দের, যেহেতু ভারতীয়, এর মনের মধ্যে কি কোনো শত্রুতা আছে? তখন তারা চিৎকার করে বলে তারা কিন্তু গুলি করবে, সে যেন থামে। গঙ্গা কোনো কথা শোনে না, সে এগিয়ে চলে একেবারে মৃত্যু মুখে। আর তো গঙ্গার কোনো পিছু টান নেই। সে জানে রাম শেষ হয়ে গেছে, বিলকেও সে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে। সে এবার তার যদি মৃত্যুও হয় তার ক্ষতি কি? এরকম পরিস্থিতিতে আমরা দেখি এই গল্পটা শেষ হয়েছে। যাই হোক, এখানেও কিন্তু গঙ্গা চরিত্র খুব ইম্পর্টেন্ট। এবং যে লক্ষ্মণের মা, মানে লক্ষ্মণের মা নামটা কেন দেওয়া হয়েছে রামের মা না দিয়ে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে সে রামকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে লক্ষ্মণকে, অর্থাৎ বিলকে বাঁচাতে গিয়ে। সেই কারণে সে একসময় কখন যে রামের থেকে বেশি লক্ষ্মণের মা হয়ে উঠেছে সে হয়তো নিজেও জানে না, কিন্তু পাঠক দেখতে পেরেছে একজন ভারতীয় মাতা কিভাবে একজন বিদেশি পুত্রকে বাঁচাতে গিয়ে সে নিজের পুত্রকে ভুলে গিয়ে সে বিদেশি পুত্রের মা হয়ে উঠেছে। এটাই গল্পের নাম, মানে নামকরণের বিষয়ে লিখতে হবে তোমাদের। আচ্ছা, আমরা চলে যাব আমাদের আজকের শেষ গল্পে। সেটা হচ্ছে ওয়ালিউল্লাহ রচিত একটি তুলসী গাছের কাহিনী। একটি তুলসী গাছের কাহিনী গল্পটা, এটাও কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর লেখা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে ভারতবর্ষ থেকে বেশ কিছু মুসলমান যুবক এসে একটা বাড়ি দখল করেছে। সেই বাড়ির একটা বর্ণনা আছে, সেটা আমাদের লার্ন করতে হবে। বাড়িটা একটা ধনুকের মতো বাঁকানো পুকুরের সামনে অবস্থিত, রাস্তার পাশে, একেবারে রাস্তার সামনে অবস্থিত। তার পেছনে জঙ্গল টঙ্গল, বাগান টাগান আছে। তা এখানে এসেছে যে মুসলমান যুবক, তাদের কথা তোমাদের মনে রাখতে হবে। তাদের মধ্যে ছিল মতিন, তাদের মধ্যে ছিল আমজাদ, কাদের, বদরুদ্দিন, ইউনুস, হাবিবুল্লাহ, মোদাব্বির, এনায়েত। এরা সবাই ভারতবর্ষ থেকে একেবারে বিতাড়িত হয়ে এখানে এসে এই বাড়িটা দখল করেছে। সেই বাড়িটার মধ্যে তারা একেবারে বেশ কিছুদিন ধরে থাকতে শুরু করেছে। ইউনুসের অসুস্থতা সবটাই যেন সেরে যাচ্ছে আস্তে আস্তে, পর্যাপ্ত আলো আছে, তারা ভালোভাবে থাকছে, খাচ্ছে, দাচ্ছে, আনন্দ করছে, কোনো অসুবিধে নেই। হঠাৎ একদল মানুষ এসে যেখানে থাকতে চাইলেও তারা বলেছে যেখানে আর জায়গা নেই, কারণ তারা যেভাবে থাকছে সেখানে সত্যি জায়গা দেওয়ার মতো হয়তো ছিল না। তা যাই হোক, এই হঠাৎ একদিন পুলিশ আবির্ভাব হয়। পুলিশ এসে জানতে চায় কি বৃত্তান্ত, না কিভাবে তারা বাড়িটা পেয়েছে। কিন্তু তারা জানায় তারা তো এখানকার, তারা ভদ্র মানুষ, তারা কোনো দরজা জানলা কিছুই খুলে বিক্রি করেনি বা কিছুই করেনি, তারা শুধু আশ্রয় নিয়েছে।
আর তার থেকে বড় কথা, এবারের মালিক তিনি তো আর পুলিশে জানাননি, তাহলে বিষয়টা তো কোনো মানে শাসকের কোনো দায় নেই এই বিষয়টার মধ্যে মাথা গলানোর। এরপর পুলিশ চলে যায়। এরপর দেখা যায় যে তারা ওখানে বেশ ভালোই কাটছে। ইউনিসের যে শরীর খারাপটা ছিল সেই শরীর খারাপটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। সে কলকাতার চামড়ার গলিতে থাকতো, মানে সেই উপজাতিরা যে চামড়ার ব্যবসা করতো, ঔপনিবেশিকরা, ইংরেজি ঔপনিবেশিকরা, সেইখানে থাকতো। প্রচণ্ড দুর্গন্ধ, সেখানে ইঁদুর পচলেও সেখানে গন্ধ পাওয়া যায় না, সেই চামড়ার এত জঘন্য গন্ধ। ইউনুসের প্রচণ্ড কাশি হতো, রাত্রিবেলা নিঃশ্বাস নিতে কষ্ট হতো। অর্থাৎ আমরা বুঝতে পারি একটা যক্ষার আশঙ্কা, কিন্তু কেউ তাকে বলেছিল যে ওই চামড়ার গন্ধে যক্ষা দূর হয়ে যায়, তাই সে প্রাণ ভরে সেই চামড়ার গন্ধ গ্রহণ করতো। যাই হোক, সেই ইউনুস কিন্তু এখানে এসে ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মতিনেরও বেশ ভালো লাগছে, তার মনে হচ্ছে বা এখানে যদি একটা সুন্দর বাগান থাকতো, সে বসে এখানে উপভোগ করতে পারতো প্রকৃতিকে, কিংবা এখানে যারা আছে মানে আমজাদ তার হুকো টানার শখ, সে হুকো টানতে পারতো, কিংবা কাদের বসে এখানে গল্প শোনাতে পারতো, তার গল্প বলার শখ। বদরুদ্দিন অ্যাকাউন্টের লোক, যাই হোক, এইসব নানান কিছু ভাবতে থাকে। তাই এরকম সময় দেখা যায় হঠাৎ মোদাব্বের বলে একটি যুবক, সে একদিন সকালবেলা দাঁত মাজতে মাজতে পেছন দিকের যে বাগান সেখানে আবিষ্কার করা একটা তুলসী গাছ। তুলসী গাছটার গোড়ায় আগাছা জন্মে গেছে, তুলসী গাছের পাতাগুলি একটু খয়েরি জীর্ণ হয়ে এসছে। সে সবাইকে ডেকে দেখায় এবং বলে তুলসী গাছটা হঠাৎ করে সকলের চোখে পড়ে একটা যেন ভীষণ কাণ্ড হয়ে গেছে। সবার মধ্যে সেটা মনে হচ্ছে না, কিন্তু বাড়িটা এতদিন সবাই জানতো যেটা কোনো হিন্দুর বাড়ি, হিন্দুরা হয়তো ভারতবর্ষে চলে গেছে, কিন্তু তাদের মনের মধ্যে কোনো সমস্যা অশান্তি ছিল না। ওই তুলসী গাছটা যেন হঠাৎ করে তাদের মনের মধ্যে অশান্তির ঝড় তোলে। হঠাৎ করে বাড়ির হিন্দুগুলো যেন জেগে ওঠে। ওই দিন সন্ধ্যায় তাদের আলোচনার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িকতার বিষয় এসে পড়ে। কেউ সবাই আলোচনা করে যে হিন্দুরাই তো আসলে এই গণ্ডগোলের মূলে রয়েছে। এসব নানান কিছু আলোচনা চলতে থাকে। একজন প্রতিবাদ করে বটে, কিন্তু প্রতিবাদ বেশিক্ষণ টেকে না, আবার সেদিকেই তাদের যেদিকে সংখ্যা বেশি সেদিকেই আলোচনা ঘুরে যায়। তা যাই হোক, তুলসী গাছটা কিন্তু মোদাব্বে সেদিকে তুলে দিতে বলেছিল, কেউ তুলে দেয়নি। বরঞ্চ মতিনের মনে হয়েছে যে মতিন বা ইউনুসের মনের মধ্যে এসেছে যে ওখানে হয়তো কোনো প্রতিদিন কোনো হিন্দু রমণী পুজো দিত। তারা জানে না যে কিভাবে হিন্দু রমণীরা বা হিন্দুরা এই তুলসী গাছকে পুজো করে বা তার কিভাবে যত্ন করে, কিন্তু এটা জানে যে তুলসী গাছে প্রতিদিন তারা সন্ধ্যেবেলায় প্রদীপ দেয়। তা ইউনুসের মনে হচ্ছে যে হয়তো ওই বাড়ির যিনি রমণী, এতদিন তাদের মঙ্গল অমঙ্গল অনেক কিছুর মধ্যে দিয়ে কাটিয়েছেন, প্রতিদিন হয়তো পুজো দিয়েছেন। মতিনও ভাবছে, সব স্বপ্ন দেখছে, মনে মনে ভাবছে, তা হয়তো আজকে কোথাও না কোথাও তিনি আছেন, হয়তো কোনো রেলের কামরায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এখনো হয়তো তার কোনো জায়গা হয়নি। অথবা ইউনুস ভাবছে সে যে রেলওয়েতে কাজ করতো, সেই রেলের ইয়ার্ডের পাশে যে বস্তি, সেখানে হয়তো তার কোনো আত্মীয়ার বাড়িতে সে আছে। যে কাপড়টা, সাদা কালো কাপড়টা, সে লাল কালো কাপড়টা সে উঠতে দেখতো প্রতিদিন, তার মনে হচ্ছে ওরকমই কোনো কাপড় হয়তো সেও মেলেছে ওখানে। এরকম নানান কিছু তার মনে হচ্ছে, মানে হিন্দু রমণীর কথা, হিন্দু ঘরের যে একটা সুখী জীবনের কথা, সেগুলো তাদের মনে হচ্ছে। এরপর দেখা যায় যে ওই তুলসী গাছটা কিন্তু আস্তে আস্তে আগাছাহীন হয়ে গেছে। কেউ জল দিচ্ছে গাছটায়, মোদাব্বে দেখে, মোদাব্বে তুলসী গাছের ওপর দিয়ে একটা লাঠি চালায়, কিন্তু সেও পারে না তুলসী গাছকে আঘাত করতে। এই তুলসী গাছে যেন ওদের মধ্যে একটা মিল গড়ে তোলে, মানে মিলন গড়ে তোলে। যে হিন্দুরা চলে গেছে সেই হিন্দুদের প্রতি একটা ভালোবাসা, একটা অনুভূতি এই মুসলমান যুবকদের মধ্যে জেগে ওঠে। এরপর দেখা যায় যে পুলিশ আসে। পুলিশ এসে জানায় যে সরকার থেকে এই বাড়িটা গ্রহণ করা হয়েছে, বাড়িটা 24 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে। যারা তুলসী গাছকে যত্ন করছিল এতদিন, সেই যত্নও কিন্তু আর হয় না, বন্ধ হয়ে যায়, কারণ তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তারা আশ্রয় হারাচ্ছে। তখন তাদের মধ্যে আবার সেই একটা আশ্রয় হারাবার যে দুঃখ, সেটাই ভেসে ওঠে। এক সময় এসে মোদাব্বের খবর দেয় যে 24 ঘন্টা নয়, আমাদের 6-7 দিন সময় দেওয়া হয়েছে। তাতে হয়তো তারা একটু স্বস্তি পায়, কিন্তু তাদের মনের ক্ষোভ তো যায় না। এবং শেষ লাইনে লেখক একটা কথা বলেছেন, তিনি বলছেন যে উঠানের শেষে তুলসী গাছটা আবার শুকিয়ে উঠেছে, তার পাতায় খয়েরি রং। সেদিন পুলিশ আসার পর থেকে কেউ আর গোড়ায় পানি দেয়নি। সেদিন থেকে গৃহকর্ত্রীর ছলছল চোখের কথাও কারোর আর মনে পড়েনি। কেন পড়েনি? সে কথা তুলসী গাছের জানবার কথা নয়, মানুষের জানবার কথা। এটা কিন্তু খুব উল্লেখযোগ্য, তাৎপর্যপূর্ণ কথা। আসলে তুলসী গাছটা একটা প্রতীক চিহ্ন মাত্র। সে হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মানে মেলবন্ধন ঘটানোর জন্য অবলম্বন করেছেন লেখক এখানে। ওই তুলসী গাছ কিভাবে
হিন্দু মুসলমানের মানসিকতার মেলবন্ধন ঘটিয়েছে সেটাই এখানে দেখানো হয়েছে। এবং উপরতলার মানুষগুলোর ওই অঙ্গুলি সংকেতে যে বিচ্ছিন্নতা, যে দাঙ্গা লেগে গেছে, যাতে ক্ষতি হচ্ছে আসলে এই নিচের তলার মানুষগুলোর, সেই মানুষগুলোর মনের মধ্যে কিন্তু কোথাও সাম্প্রদায়িকতার বীজ নেই। তারা কিন্তু ভালোবাসতে জানে, কিন্তু তারা যখন আবার ওই ঘর ছেড়ে দিচ্ছে তখন আবার কোথাও যেন তাদের ওই বিদ্বেষী মনটা জেগে উঠছে, তাই তারা আর পারে না তুলসী গাছে জল দিতে। তাই লেখক বলছেন তুলসী গাছটার জানার কথা না কেন এমনটা হলো, মানুষের কিন্তু জানার কথা। কারণ আমরা তো মানুষ, আমাদের তো বুদ্ধি আছে, তাহলে আমরা কেন বুঝতে পারছি না যে হিন্দু মুসলমান আমাদের ভাই ভাই, তাদের মধ্যে কোনো দাঙ্গা কোনো কিছু আমাদের রাখারই কথা নয়। এখানে সবটাই কিন্তু উদ্দেশ্য প্রণোদিত, এটাই হচ্ছে গল্পের বিষয়বস্তু। তাহলে তোমরা যারা আমার এই ভিডিও দেখছো তারা যদি মনে করো, তারা অবশ্যই আমাদের এই প্রত্যেকটা গল্পের যে PDF নোটস আছে সেটা সংগ্রহ করতে পারো, পারচেস করতে পারো আমাদের এই 77741621 নাম্বার থেকে। আর তোমাদের এই যে এক্সাম আসছে তার জন্য নির্দিষ্ট কিছু ভিডিও আমরা আরও বার করবো। কোনের ওপর একটা ওয়ান শট আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। তাছাড়া টাইম ম্যানেজমেন্ট বা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, খুব তাড়াতাড়ি হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।